গানের সাথে আমার সংশ্লিষ্টতা অফিসিয়ালি বলে 2017 সাল থেকে। আমার মামা ছিলেন খুলনার খুব প্রখ্যাত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মানে প্রচলিত ইসলামী গান যেগুলো শুনবেন সেই জায়গাগুলোতে আপনি মানুষের অধিকার খুঁজে পাবেন না। আপনি সেই জায়গাতে আপনার অন্তরের কথা খুঁজে পাবেন না, নদীর কথা খুঁজে পাবেন না, ভাটিয়ালির খুঁজে পাবেন না। রাইতে কি আর আন্ধার লাগে আল্লাহর নাম নিলে, এখন আপনি নদীর সুরের পার্থক্য যদি এখানে এসে শুনেন আপনার মধ্যে প্রভাব তৈরি করবে না, কিন্তু আপনি যদি নদীর পাড়ে বসে নদীর সুর শুনেন তখন আপনি নদীরকে রিলিভেন্স করতে পারতেছেন, আপনার জীবনে নদীর প্রভাব তৈরি করতে পারতেছেন। তুমি এই যে চমৎকার গান গাও, এটা কি আসলে মানে একা একাই না কোনো ওস্তাদের কাছে? না, ওস্তাদের কাছে। তো ইসলাম মানে কি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল না, ইসলাম মানে আমার দেশ, আমার মাটি, আমার মানুষ, আমার কথা, আমার অধিকার। আচ্ছা, এই যে সংস্কৃতির প্রভাবের ক্ষেত্রে তুমি যেটা বললা যে নজরুল তোমাকে সবচেয়ে বেশি প্রভাবান্বিত করেছে। মানিকগঞ্জ শো করছি, আহসানুল্লাহ শো করছি, এবং বড় জিনিস হচ্ছে আতিফ আসলাম আসলো আর্মি স্টেডিয়ামে, আমরা এখানে শো করছি। আমরা ছোট ছোট মানুষ একদম, আমরা এত বড় জায়গায় শো করা। আচ্ছা, তুমি কাসিদার প্রসঙ্গে একটু আসি। কাসিদা কি তোমার নিজের হাতে করা? না, কাসিদা আমার নিজের হাতের করা না। এখন ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিকে পড়াশোনা করতেছি, অনার্সের ফাইনাল ইয়ারে। শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়েছে কখন? এমপি বা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এত পাওয়ারফুল একজন লিডার হওয়ার সত্ত্বেও তুমি আসলে কতটা পাওয়ার ক্যাম্পাসে তোমার বন্ধুদের মধ্যে এক্সারসাইজ করো এটা আমি জানি। ডাকসু ইলেকশনের পরে তোমার একটা ছবি খুব ভাইরাল হয়েছে, মানে ডাকসু যিনি ভিপি তাকে নিয়ে তুমি হচ্ছে বাইক চালাচ্ছ বা তার সাথে তুমি আছো। আমরা সবসময় শিখছি, আমার আব্বু যেটা আমাকে বলতেন, মানে সবসময় শিখাইতেন যে মানে তুমি উপলব্ধি করবা সাধারণ মানুষ হিসেবে। মানে আমি আমার পরিচয় আমারটা, হ্যাঁ, বাবা আমার জন্য ব্লেসিংস, তিনি আমার জন্য দোয়া করেন, আমার পরিবার, এলাকার মানুষদের মতো আমরা থাকি, তাদের সাথে খেলি, ঘুমাই, সন্ধ্যা হলে আমরাও বাজারে এক কাপ চা খাইতে যাই, সাধারণ জীবনযাপন আমরা করি। এমন হয়েছে যে আমি একবেলা না খেয়ে আসি। 5 বছরে সে যা কাজ করছে গোটা টার্মের স্বাধীনতার পর থেকে মেলালো এত কাজ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনপ্রিয় ব্যান্ড কাসিদার লিড ভোকালিস্ট আহমদ আতাউল্লাহ সালমান। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সালমানকে স্বাগত জানাচ্ছি। সালমান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং বিশেষ করে আপনার সাথে ইনোভা টক্সে কথা বলা আরও ভালো লাগতেছে আজকে। আচ্ছা, আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করি। আমি নর্মালি শোতে বা আমাদের এই ইনোভা টক্সে কাউকে হচ্ছে তুমি করে বলি না, প্রথম ফার্স্ট ওয়ান হচ্ছে তোমাকে তুমি করে বললাম। কারণ হচ্ছে আমি দেখলাম যে তোমার যদি আমি আপনি করে বলি তাহলে আসলে আমাদের এই গল্পটা জমবে না। হ্যাঁ। আচ্ছা, তোমার তো পরিচয়ের কোনো শেষ নেই, প্রচুর পরিচয় আছে। আমি জাস্ট তোমার এই মুহূর্তে একটা পরিচয় দিছি যে তুমি হচ্ছে কাসিদার লিড ভোকালিস্ট। সো বুঝতেই পারছো যে আজকের টকে কি পরিমাণ গান আমরা শুনবো। তো একটু শুরু থেকে শুনতে চাই, তোমার পড়াশোনার হাতে খড়ি বা তোমার জন্ম কোথায়? আমার জন্ম খুলনাতেই, আমার গ্রামের বাড়ি। ওখানেই আমার প্রথম পড়াশোনা। আমি স্কুলে পড়তাম ক্যান্টনমেন্টে। এরপরে আমি ওখান থেকে আল্লাহ সুযোগ দিয়েছিলাম, আমি কোরআন হিফজ করলাম আলহামদুলিল্লাহ। স্কুলের পরে এসে আমি স্কুলে 2 পর্যন্ত ছিলাম, এরপরে আমি কোরআন হিফজে চলে আসছি। তো তখন হচ্ছে তানজিমের এই ক্যাডেট স্কিমটা তখন নতুন শুরু হয়, যে হিফজ করার সাথে সাথে আবার জেনারেল পড়াশোনাও যাতে চলে। তখন আমার আব্বু এই একটা টেন্ডেন্সি নিয়েই প্রথমে একটা ঢাকায় ভর্তি করতে চাইছিল, কিন্তু খুব কস্টলি। সে সময় 20-30 হাজার টাকা কস্টলি মান্থলি, এরকম দিয়ে পারাটা কঠিন, মানে তানজিমুল উম্মায়। তো তখন গ্রামেই, তখন মানে এটা ইনোভেটিভ চিন্তা আর কি। 2009 সালে গ্রামে এরকম একটা ক্যাডেট স্কিম চিন্তা করাটা, আব্বু তখন জিদ করে এই জিনিসটা করলো গ্রামে। তো আই এম দ্য ফার্স্ট স্টুডেন্ট এট ইনস্টিটিউশন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা প্রথম 7 জন শুরু করি। ক্লাস 3 9 সালে আমি হিফজ শুরু করি এবং ক্লাসও শুরু করি 3 থেকে। তো বাই দ্য বাই আমি করতে করতে 3 4 5 6 7 8-এ আমার হিফজ শেষ হয়। 5 বছর আমার ওভারঅল হিফজ শেষ হয় 3 বছর। আমি 8 পর্যন্ত গ্রামে পড়ালেখা করছি। এরপরে 15 সালে আমরা ঢাকায় সুইচ হয়ে আসি ফ্যামিলি সহ। এরপরে আমি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে 9-এ ভর্তি হই দাখিলে। তো মিল্লাতে তখন আমি দাখিল আলিম ওখানে করলাম। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিকে পড়াশোনা করতেছি অনার্সের ফাইনাল ইয়ারে। আচ্ছা, তুমি মিল্লাতে পড়ছো হচ্ছে ক্লাস 9 থেকে আলিম পর্যন্ত। আচ্ছা, শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়েছে কখন? আমি মিল্লাত থেকেই বেসিক্যালি। গ্রামে আমার ফ্যামিলিগতভাবেই
সাংগঠনিকভাবে আমার একটা পরিচয় ছিল। তো যার কারণে তখন থেকে শিবিরকে পছন্দ অপছন্দ জাস্ট মিটিংয়ে বসতাম, কিন্তু গ্রামে থাকতে আমি ওইভাবে করতে পারিনি আমার হিফজ খানে পড়াশোনা করার কারণে। তো মিল্লাতে আসার পর তখন আমার শিবিরের সাথে সংশ্লিষ্টতা বাড়ে এবং আস্তে আস্তে আমি এখানে এসে শিবিরের কর্মকাণ্ড। আচ্ছা, পছন্দ অপছন্দ ব্যাপারটা আমি একটু জানতে চাই। আমার দর্শকরা হয়তো এখনো জানে নাই যে তুমি আসলে কার ছেলে। যারা চেনে তারা তো জানেই, তুমি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ওনার ছেলে হওয়ার সুবাদে তোমার কি আসলে পছন্দ অপছন্দ করার কোনো অপশন ছিল না, বাই বর্ন বা বাধ্যতামূলকভাবে শিবির করতে হয়েছে? না, এই জিনিসটা এরকম না, শিবির কখনোই বাধ্য করে না। আমি জন্ম থেকে আমি শিবিরের কর্মকাণ্ড দেখে আসছি। আমার চাচারা, আমার ভাই, আমার বোন, আমার বাবারা, তারা এইভাবেই বেড়ে ওঠা, তাদের পড়াশোনা এইভাবেই। তো সেই জায়গা থেকে আমার দেখে আমার পছন্দ, আমার মানে শিবির জিনিসটা তো আমার অন্তর থেকে আসা ব্যাপার। আমি কাকে পছন্দ করবো কি করবো না, তো এটা আমার উপলব্ধির জায়গা থেকে, যে আমাকে কেউ কোনোদিন জোর করে তোমার বাবাই তোমার শিবির করতেই হবে, এটা এরকম না। আমি দেখছি তাদের সাথে আমার ইডিওলজিক্যাল জায়গাগুলোতে মিলে, বা আমি যেরকম ইসলাম চাই, আমি যেরকম দেশ চাই, আমি যেরকম পৃথিবী চাই, শিবির সেরকম চাই। তখন থেকে আমার সংশ্লিষ্টতা বাড়ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর গানের সাথে তোমার সংশ্লিষ্টতা কখন থেকে? গানের সাথে আমার সংশ্লিষ্টতা অফিসিয়ালি বললে 2017 সাল থেকে, কিন্তু এই ছাড়াও এর আগ থেকে আমার বেসিক্যালি নানা বাড়ির সিলসিলা, যেটা ওই জায়গা থেকে আমার সঙ্গীতের একটা চিন্তা আমার মধ্যে ঢুকে গেছে। আমার মামা ছিলেন খুলনার খুব প্রখ্যাত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি শহীদ হয়ে গেছেন, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন। তো উনি খুলনায় সংস্কৃতি একটা বড় তার হাত ধরে আসছে। সেই জায়গা থেকে আমার ফ্যামিলিতে আমার আম্মু, আমার বোনরা, আমার ভাইরা, তো আমি হিফজখানায় পড়ার কারণে একটা বড় সময় আমি সঙ্গীত করতে পারিনি। তো মিল্লাতে আসার পরে আমি 17 সাল থেকে তখন আমার গান গাওয়া শুরু করলাম। কিন্তু এরপরে আমার কিছু মানুষের সাথে আমার পরিচয় হয় ইন্টেলেকচুয়াল জায়গাগুলোতে। তখন আমার এক্সপার্টিজের জায়গায় চিন্তা করে, আমার পছন্দ চিন্তা করে আমি নিজেকে ডিসাইড করলাম যে আমার সঙ্গীতের উপর কাজ করা উচিত। বা বেসিক্যালি টু দ্য সাম এক্সটেনশন যে আমার সংস্কৃতির উপর কাজ করা উচিত, বাঙালি মুসলিম সংস্কৃতি নিয়ে কাজ করা উচিত, এবং আমার এক্সপার্টিজ এই জায়গাটাতে। তখন থেকে 17 সাল থেকে বেসিক্যালি আমার চিন্তা যে আমি বাংলাদেশি ইসলাম সংস্কৃতি নিয়ে কাজ করব। মানে কাজের জায়গাটায় তোমার মামা তোমাকে প্রভাবান্বিত করলো, বাট তোমার বাবা তোমাকে প্রভাবান্বিত করলো? হ্যাঁ, আমার প্রভাবান্বিত করাটা হচ্ছে যে আমার বাবার নিজস্ব রাজনৈতিক ক্যারিয়ার, এটা আমার ভিতর মানে জিনগতভাবে কোনো কিছুর উপর প্রভাব তৈরি করার, একটা পরিবেশ তৈরি করার সক্ষমতা আমার উপর আছে। তো জিনগতভাবে বাবার কিছু জিনিস আমি অবশ্যই পাইছি, এটা ডিনাই করার কোনো সুযোগ নেই। কিন্তু আমার বাবাও মানে কালচারাল মানুষ, তিনিও আমাকে ডিনাই করলে তো আমি করতে পারতাম না। তো তিনি অবশ্যই আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি এতটুকু যা করতে পারছি, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হচ্ছে সঙ্গীতে, এবং এটা নিয়ে কিন্তু একটা হিউজ কন্ট্রোভার্সি আছে। তো এইটার আসলে কি জবাব তুমি দিবা? আমার জবাব হচ্ছে, আমি কিছু মানে ব্লক জায়গাগুলো ভাঙতে চাইছি এই জায়গাটাতে। আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় পড়ে এখানে কেন বা আসতে পারতো না, বা ইসলামিস্টরা এই জায়গাগুলোতে যায় না, এই একটা ব্যারিয়ার ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করছি যে না, কেন এরকম হবে, এই জিনিসগুলো পৃথিবীর এক্সিস্টেন্স কোনো ব্যাপারটাতে আমি কেন হাত করব না। আমার যখন বেসিক জানা বোঝা থাকবে, আমার যখন এই জায়গাগুলোর জিনিসগুলো আমার জানা থাকবে, তখন আমার তার উপর এক্সপার্টিস বাড়বে, আমার এই জায়গাটাতে কাজ করা উচিত। আমার মনে হয়েছে যে 1960 সালের পর থেকে এই জায়গাগুলোতে কোনো কাজ তেমন হয় নাই। কৈমুদুর রহমান কাজ করছেন কিছু ইসলামী সংস্কৃতির জন্য, কিন্তু সেটা আলটিমেটলি মেইন স্ট্রিমে টাচ করার মতো কিছু নাই। অর্থাৎ আপনি ব্যান্ড মিউজিকের উত্থান থেকে শুরু করলে মানে সংস্কৃতির মধ্যে ইসলামটাকে আপনি পাবেন না। আপনি তখন মানে একটা জিনিস হয় যে সংস্কৃতির ইসলামাইজেশন ব্যাপারটা, আরেকটা হয় যে ইসলামের সংস্কৃতির ব্যাপার। এই দুইটা ডিফারেন্সিয়ালি আমরা করে ফেলছি তখন আমরা 60-এর পর থেকে ইসলামটাকে একটা বাইন্ডিংস করে ফেলছি, এর বাইরে তুমি করতে পারবে না, একটা বিনোদনের জায়গায় করে ফেলছি। কিন্তু সেটা কোনটা ছিল? ইসলামের সংস্কৃতি, সেটাও যে ইসলামী সংস্কৃতি যে টার্মটা আমরা ইউজ করছি, ওটা তখন চলে আসছে যে আপনি এর বাইরে যাইতে পারবেন না, এর বাইরে বলতে পারবেন না। তুমি কি চাইতেছো যে সঙ্গীতে পড়াশোনা করে তুমি সংস্কৃতিকেই ইসলামাইজেশনের মধ্যে নিয়ে আসতে চাও? এটা এরকম, মানে ধরেন যে সংস্কৃতিকে ইসলামাইজেশন করার থেকে সহজ ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সংস্কৃতির বেসিক প্রিন্সিপালস যেগুলো, সেগুলো যদি আপনি ক্লারিফাই করতে পারেন যে এটা ভুল, এটা ঠিক, এটা উশৃঙ্খল, এটা শৃঙ্খল, এটা শ্লীল, এটা অশ্লীল, এই ব্যাপারগুলো যদি আপনি সংস্কৃতির মধ্যেই থাকেন, তখন আপনার আইডেন্টিফিকেশন করা লাগে না যে এটা ইসলাম, আইদার এটা ইসলাম না। এই জায়গাটা তখন আপনার ডিফাইন করা লাগে না। কিন্তু আপনি যখন এই জায়গায় ডিফাইন করতে যাচ্ছেন, তখন বাকিগুলোকে আপনি সেপারেশন করে ফেলতেছেন।
এই জায়গাটা তখন ক্লাসিফাই হয়ে যায়। তো ইসলাম মানে কি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল না, ইসলাম মানে আমার দেশ, আমার মাটি, আমার মানুষ, আমার কথা, আমার অধিকার। তো এই জায়গাগুলো আমি তখন ডিনাই করে ফেলতেছি। এগুলো তো আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসিনি, আমাদের আলাপ থেকে ছড়ে আসছে। আপনি মানে প্রচলিত ইসলামী গান যেগুলো শুনবেন সেই জায়গাগুলোতে আপনি মানুষের অধিকার খুঁজে পাবেন না, আপনি সেই জায়গাতে আপনার অন্তরের কথা খুঁজে পাবেন না, নদীর কথা খুঁজে পাবেন না, ভাটিয়ালির খুঁজে পাবেন না। তো এই জনপদগুলো তো তখন আমরা হারাই ফেলছি, এই জনপদের ইসলামটাকে আমরা হারাই ফেলছি, আমরা সেই নজরুলের ইসলামকে আমরা হারাই ফেলছি। ওই জায়গাগুলোতে আমার ফ্যাসিনেশন যে আলটিমেটলি ইসলামটা যদি আমি আলাদা করে সিগনিফিকেন্সি করতে চাই যে আমি এই ইসলাম চাই, এটা আমার জন্য কঠিন, কিন্তু যে এক্সিস্টেন্সি মানুষের মধ্যে চলে আসছে আমি সেটাকেই যদি আমার মতো করে রিপ্রেজেন্ট করি, এটা সব থেকে সহজ। মানে সঙ্গীতে যে তুমি পড়াশোনা করতেছো, সঙ্গীতের ব্যাপারে তো এমনিতে আমাদের যারা আসলে প্র্যাকটিসিং মুসলিম তাদের মধ্যে বিভিন্ন রকমের একটা কনফিউশন থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ডিপার্টমেন্ট যেটা, এইটাতে কি আসলে মানে ইসলামী সঙ্গীত চর্চা করার মতো পরিবেশ কি সেখানে আছে? এখানে ওই যে আমি যেটা বললাম যে আমরা যে ক্লাসিফাই করে ফেলতেছি, যে টার্মগুলো বারবার চলে আসছে ইসলামী সঙ্গীত, তো আমি এই টার্মের পক্ষেই না। ওকে, আমি যেটা সুন্দর সেটা আমার ইসলামের কথা বলে, আচ্ছা, যেটা ভালো সেটা আমার ইসলামের কথা বলে, যেটা সুন্দর সেটা ইসলামের কথা বলে। আমার টার্মগুলো হচ্ছে এই জায়গাটাতে। তো যেই গানের কথা আমার ভেতরে অন্যায় তৈরি করে, আমাকে খারাপ দিকে নিয়ে যায়, সেটাকে আমি খারাপ বলতে, সেটা ইসলাম না। আলটিমেটলি সংস্কৃতির টার্মগুলো এই জায়গাটাতে। মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি স্বাস্থ্য কোনটাকে বলবেন? যেটা অসুস্থ সেটা তো স্বাস্থ্য না। তো কোনো বিষয়ের পরিপূর্ণ টার্মগুলো যখন ঠিক থাকবে তখন আপনি সেটাকে সেই জায়গাটা থেকে আপনি নাম বলবেন। একটা টাকা যদি এক কোণা ছেঁড়া থাকে সেটা টাকা হইলো না, তখন ওটা অচল হয়ে যায়। তো সংস্কৃতির কিছু প্রিন্সিপালস আছে, সেটা শ্লীল হওয়া লাগবে, সেটা সুন্দর হওয়া লাগবে, সেটা কারো কথা বলা লাগবে। তো এটা যখন টার্মগুলো ঠিক থাকবে তখন এটা সংস্কৃতি হবে। আইদার একটা টার্ম হবে সংস্কৃতি আর একটা হবে অপসংস্কৃতি। এখানে ইসলামী সংস্কৃতি যখন আমি বলতেছি তখন আমি সংস্কৃতিকে আবার ডিভাইড করে ফেলতেছি। এটা করার কারণে হয়েছে যে 60-এর পর থেকে এসে ইসলামী সংস্কৃতিতে মানুষ আর ঢুকতে পারে নাই, জনগণ ঢুকতে পারে নাই, তখন নদী ঢুকতে পারে নাই, মানুষের জীবনধারা ঢুকতে পারে নাই, মানুষের কথা ঢুকতে পারে নাই। এই টার্মগুলো আমরা তখন ক্লাসিফাইড করে ফেলছি। আচ্ছা, এটা তো তাহলে শুধু মানে সংস্কৃতির ক্ষেত্রে না, সেটা পলিটিক্স বলো, সব জায়গায় ইসলামিক যে টার্মসটা ব্যবহার করা এখন সংস্কৃতি মানে রাজনীতির যে আলাপগুলো চলে আসছে। আপনি যখন বলছেন জামাত ইসলামের রাজনীতি, তো জামাত ইসলামের রাজনীতি মানে আমরা টু দ্য সাম এক্সটেন্ট আমাদের চিন্তা আসছে যে জামাত ইসলাম মানে শরিয়া একটা ব্যাপারে, এর বাইরে যাওয়া যাবে না, এখানে সবাই ঢুকতে পারবে না। কিন্তু আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো এখন আরো ওপেন হয়ে যাচ্ছে। ডাকসুর দিকে আমরা ডাকসুর ফুটেজগুলো দেখলে আমরা জিনিসটা বুঝতে পারতেছি। তো এই জায়গাগুলো হচ্ছে বড় জিনিস, যে ইসলাম মানেই যে তুমি এই বাইন্ডিংসের বাইরে যাইতে পারবে না। তাহলে জামাত ইসলামের নামে ইসলামী শব্দটা রাখার দরকার আছে। এটাও যে ইডিওলজিক্যাল জায়গা থেকে হয়তো নাম আসছে। আমার কথা হচ্ছে আমি ওই ইসলামী ইডিওলজিকে লালন করতে চাই, কিন্তু গণতন্ত্রের চিন্তায়, আমার সংবিধানের চিন্তায় যদি আমি এর বাইরেই যাব না, তখন আমি মানুষগুলোকে তো আমার ভিতরে ঢুকতে দিতেছি না, আমার ইনক্লুসিভিটি নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে। তখন আমি সংস্কৃতি আমার জায়গায় থাকতেছে। একটা মানুষ যে ধরে নদীর পাড়ের মানুষ, সে হয়তো আমার মতো করে ইসলাম বোঝে নাই, কিন্তু তার মানে কি সে আল্লাহর দুনিয়া থেকে সরে যাবে? তারে আমি কি দিতেছি? এই জায়গাগুলো হচ্ছে যে আইডেন্টিফিকেশন। কিন্তু যেমন ধরো জামাতের নামের সাথে ইসলামী থাকার পরেও জামাত ইসলামের মধ্যে কিন্তু হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ইনক্লুড হতে পারছে। আবার ধরো ব্যাংকিং এর ক্ষেত্রে যদি আমরা ইসলামী ব্যাংকের কথা বলি, সেখানে দেখা যায় যে ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, বাট সেখানে অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু একজন অমুসলিম। তো আমরা যদি সংস্কৃতির ক্ষেত্রেও ইসলামী সংস্কৃতি এই টার্ম ব্যবহার করি, সেখানে কি অন্য কোনো মানে গান আসতে পারবে? নদীর গান আসতে পারবে? সেটাই আমি বলতেছি যে আমরা যখন টার্মগুলোকে করে ফেলছি কিন্তু আসে নাই। কিন্তু আপনি দেখেন ইসলামী সংস্কৃতির যে গানগুলো, ওই জায়গাটাতে তখন অন্য কেউ করতেছে, কিন্তু আপনি সমস্ত কিছু ইনক্লুসিভিটি কিন্তু আপনি আনতে পারতেছেন। তুমি আসলে কোন কাজটা করতে চাও বাংলাদেশে, যে ইসলামী সংস্কৃতির মধ্যে নদীকে ঢুকাইতে চাও, নাকি ইসলামী সংস্কৃতি টার্মটা যেহেতু তুমি স্বীকার করো না, আমি ইসলামী শব্দটা বাদ দিতে চাও? না, আমি থিওলজিক্যালি যদি চিন্তা করি ইসলামী সংস্কৃতি, যখন আমি এই 60 বছরের ইসলামী সংস্কৃতি যে চিন্তা করতেছি, নজরুল ইসলামী সংস্কৃতি লালন করছে, বা নজরুল যে সংস্কৃতি চিন্তা করে আসছে, নজরুল একই জায়গায় রাসূল নিয়ে লিখছে, একই জায়গায় জীবন নিয়ে লিখছে। তো সেই জায়গাটাতে নজরুলের ইসলামী সংস্কৃতির চিন্তা যদি আমি করি, নজরুলের আমি ইসলামী গান হিসেবে আলাদা আইডেন্টিফিকেশন করতেছি, কিন্তু আমি নজরুলের তো ক্লাসিফাই করতে পারতেছি না কোথায় নজরুল ইসলাম, কোথায় নজরুল ইসলাম না। আমি নজরুল ইসলামটাকে আমি নির্যাস হিসেবে আমার মতো নিয়ে নিতেছি। তো সংস্কৃতিকে যখন আপনি ওরকম বাইন্ডিংস করে ফেলবেন আপনার সৃষ্টিকে, তখন ওই জিনিসগুলোর পরিপূর্ণতা আসবে না।
আচ্ছা সংস্কৃতি জিনিসটা একটা ওপেন জায়গা, ওই জায়গাটাতে আপনি আপনার নির্যাস যেটা আপনি যে চিন্তা করতে থাকেন, আপনার যে ইডিওলজি, আপনার যে ফিলোসফি, আপনি সেটাকে রিপ্রেজেন্ট করবেন, এটা হচ্ছে আপনার জায়গা। আচ্ছা, তোমার সাংস্কৃতিক জীবনে তোমার কথা যেটা মনে হচ্ছে যে নজরুল মনে হয় সম্ভবত তোমাকে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিকে পড়ি, আমাদের মেজর সিস্টেম আছে। আচ্ছা, তো মেজর হচ্ছে আমি মেজর নজরুল নিছি। তো নজরুল মেজর নিয়েতে আমার থিওরি পড়াশোনা নজরুলের উপরে এবং নজরুলের গানগুলো আমার সিলেবাসে থাকে। আচ্ছা আচ্ছা। এবং এর কারণেই হয়তো আমার প্রতি নজরুলের একটা অসম্ভব প্রভাব তৈরি হয়েছে। তো যার কারণে আমার চিন্তায়, আমার দর্শনে, আমার আদর্শিক কিছু জায়গায়ও নজরুলের একটা বড় প্রভাব আমার কাছে মনে হয়। যে সংস্কৃতি নজরুল হিসেবে চিন্তা করতেন, সংস্কৃতি মানেই নজরুলের কাছে যত বড় বিষয়, মানে আলটিমেট সংস্কৃতি মানে তো কিভাবে আমি খাবার খাবো, আমি কিভাবে পথ চলবো, আমি কিভাবে আপনার সাথে ইন্টারাকশন করবো, আমি কিভাবে একটা মানুষের সাথে আমার কথা বলবো, মানুষের কথা আমি কিভাবে শুনবো, এটা আমার সংস্কৃতি শেখাবে। তো এই জায়গায় নজরুল কিভাবে কাজ করছে, নজরুল ওই পুরা জীবনের চিন্তা যখন আমি নজরুল, তখন আমার মনে হয় যে না, মানে যদি আমি আলটিমেটলি মানুষের জন্য, পবিত্র কোনো বিষয়ের জন্য, মানে আমার কাছে সংস্কৃতি একটা বড় একটা নোটে আমি যদি বলতে চাই যে মাটি সৃষ্টিকর্তা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের একটা বড় সংযোগের জায়গা হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, মানে আপনি যা চিন্তা করেন আপনার থিওলজিতে, আপনার ইডিওলজি, ফিলোসফিতে, এটা আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন তখন সেটা আপনি সংস্কৃতির মাধ্যমে নিয়ে আসবেন যে না, তুমি এভাবে খাও। আমরা হাদিস দেখি যে রাসূল এভাবে খাইতেন, তো এটার ইমপ্লিমেন্টটা সংস্কৃতি করবে। আচ্ছা আচ্ছা, যে রাসূল আচ্ছা এইভাবে খাওয়াটার সিস্টেমটা সংস্কৃতি আমাকে শেখাবে, এভাবে কথা বলতে হয়, এভাবে তাকাইতে হয়, এভাবে গান গাইতে হয়। মানে গান গাওয়াটা, এইগুলা সংস্কৃতি এক একটা জায়গা, এক একটা প্রভাব, এক একটা স্পেস। কিন্তু পুরা জিনিসটাকে আমি যখন সংস্কৃতির মধ্যে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ আমার এই প্রভাবটা তৈরি হবে না। তো যার কারণে আমরা বিনোদনের জায়গায় ইসলামী সংস্কৃতি আনতেছি, কিন্তু আমি যেভাবে হাঁটতেছি, আমার উৎসবগুলো যা হচ্ছে, মানে আলটিমেটলি বাংলাদেশে নববর্ষ যেভাবে হয়, আমি সিরাতুন নবী কেন এভাবে পালন করবো না, আমি ঈদ কেন এভাবে পালন করবো, ঈদের আমেজটা দিন দিন কমে যাচ্ছে। তো এই জায়গাগুলো হচ্ছে বড় জিনিস, যে আমার প্রভাবটা তৈরি হওয়া, আমার মধ্যে সেই উৎসবটা নিয়ে আসা। ডাকসুর যেভাবে উৎসবের মধ্যে চলে আসছে, এই উৎসব জিনিসটা যখন আনবেন তখন এটার প্রতি আপনার একটা প্রভাব তৈরি হবে। তখন বাইদা বাই চিন্তা করতে গেলেও আপনি এর বাইরে যাইতে পারবেন না। আপনি যখন ছোট থেকে দেখবেন যে ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী অনেক বড় করে আসে, তখন নবীর প্রতি একটা মায়া আসবে, ও আচ্ছা তাহলে তো সিরাতুন্নবীর একটা প্রভাব আমার মধ্যে কাজ করতেছে। তখন আপনি ওই আলোচনা, সেমিনার, ওই উৎসব, এমনকি ওই সংস্কৃতির ওই বিভিন্ন এলিমেন্টসগুলো আপনি নিয়ে আসতে পারবেন। আপনি সিরাতুন্নবীতে যদি আমরা জাস্ট একটা কল্পনাও যদি করি, আমরা যেমন আনন্দ শোভাযাত্রা হয় নববর্ষে, সিরাতুন নবীতে এরকম বাংলাদেশের একটা বড় সিরাতুন নবী র্যালি হবে। ওই র্যালিতে ক্যালিগ্রাফি থাকবে রাসূলের, ওই ক্যালিগ্রাফি জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকবে, রাসূলের নাম থাকবে। ওখানে এক এক জায়গায় গান হবে, বিভিন্ন মানুষ রাসূলের নাত গাইতে গাইতে যাবে, সারা ঢাকা প্রদক্ষিণ করবে। এই যে একটা প্রভাব তৈরি হবে রাসূলের প্রতি, তখন আপনি চাইলেও না, মানে রাসূলের সুন্নাত আপনি পালন করেন আর না করেন, রাসূলের প্রতি বিদ্বেষ সেন্সটা আপনার কমে যাবে। এক্স্যাক্টলি। আপনি যখন ওই জিনিসটা, তখন গোটা দেশ এবং সিস্টেমের রাসূলের প্রতি একটা প্রভাব তৈরি হবে। ওকে ফাইন, তখন রাসূলের কথা বলার ক্ষেত্রে আমার একটু জাস্টিফাই করা লাগবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সংস্কৃতির প্রভাব। আচ্ছা, এই যে সংস্কৃতির প্রভাবের ক্ষেত্রে তুমি যেটা বললা যে নজরুল তোমাকে সবচেয়ে বেশি প্রভাবান্বিত করেছে, আমি যদি স্পেসিফিক জানতে চাই যে নজরুলের কোন গানগুলো, ইনফ্যাক্ট যদি কোন গান, আমি একটাই যদি গান চাই, আচ্ছা, আমি সঙ্গীতে মানুষ গান না গাইলে তো গান হচ্ছে নজরুলের তো অসম্ভব অনেক সুন্দর সুন্দর গান, প্রায় 3,500 গান তার, ইসলামী গানগুলো তার, দেশের গান, মাটির গান, লোকগান, অনেক গান তার আছে। তো মানে নজরুলের একটা গান চুজ করা খুব টাফ আমার কাছে। যে জিনিসটা আমার কাছে মনে হয় নজরুলের একটা গান চুজ করা খুব টাফ। তো নজরুলের একটা নাম, তুমি কয়েকটাই চুজ করো, জাস্ট একটা ওই যে আমি একটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, ওই যে একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি যে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। তো এই গানটার একটা বড় জায়গা হচ্ছে যে নজরুলের ওই চিন্তাটা ছিল যে কখন সেই জিনিসগুলো আসবে, মানে আমার আল্লাহর প্রতি একাত্মবাদ, আমার জেহাদ, আমার চিন্তা, কোরআনের আলটিমেট জায়গাগুলো গানের প্রত্যেকটা লাইনে লাইনে উনি সুন্দর করে গেঁথে রাখছেন। আমি ওই জায়গাটা একটু গাইতে চাই এবং এই গানটা আমার জীবনে খুব বেশি প্রভাব তৈরি করছে, আমি একটু গাই। ওকে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান,
কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। বাহ, চমৎকার। এখানে একটা লাইন হয়েছে, কোথা সে আরিফ অবেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। তো জ্ঞান জীবন মৃত্যু এই জায়গাগুলো যে একই জিনিস, মানে আমার জন্ম আমার মৃত্যু যেই কারণে, এবং সেই কারণে আমার জ্ঞান অর্জন এবং আমার জ্ঞানের সিগনিফিকেন্স তখন তৈরি হয়ে যায়। এবং সেই তখন ওই যে তাওহিদের ওই যে একটা লাইন নিচে লেখা যে যার মুখে শুনি তাওহিদের কালাম, ভয় মৃত্যু, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া। তো আমরা তো দিন বলি দিন ইসলাম, কিন্তু আমাদের দিনের বলার যেই ভারত্বটা, সেই ভারত্বতে কি আমার দুনিয়া কাঁপে কিনা, যেটা নজরুলের দিনে কাঁপতো। নজরুল যখন আল্লাহর কথা বলে, তার ওই আল্লাহর প্রতি ভারত্ব, তার ওই সিগনিফিকেন্স, এটা প্রভাব তৈরি করে কিনা, এই জায়গাটা হচ্ছে যে খুব, এটা তখন জীবন মৃত্যু জ্ঞান। মুসলমান হওয়া মানে আমি যেটা বলবো সেই জায়গার একটা প্রভাব আমার কাছে থাকা লাগবে। আমি যেই গান গাই, আমি যেই সুর শুনি, আমি যে চিন্তা করি, সব কিছুর যখন একটা সংযোগ এবং একটা প্রিন্সিপাল পয়েন্ট আপনি যখন করতে পারবেন, তখন ওই জায়গাটাতে এক্সপার্টিস, এবং হয় না যে আল্লাহ কিছু জিনিস মানুষকে পাঠায় দেয়, যোকে ফাইন তোমাকে চুজ করা হলে তুমি যাও, তোমার কাজ এটা, তুমি এটা করো, তোমাকে অ্যাপয়েন্ট করো, তুমি এই কাজটা করো। তো যখন আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি, যোকে ফাইন আল্লাহ আমার এই কারণেই পাঠাইছে, তখন আমার জ্ঞান, আমার চিন্তা, আমি এই জিনিসই করব, তখন ওটার মধ্যে একটা যত্ন এবং আল্লাহর রহমতও তখন হয়ে চলে আসে। তো যার কারণে তখন আমরা মানে চেষ্টা যা করি তার থেকে ফল বেশি পাই। যোকে ফাইন, তাইলে তো কেন আল্লাহ আমার এত কিছু দিতে আসো। তো ওই জায়গাগুলো তখন ওই আল্লাহর অ্যাপয়েন্টেড জায়গাগুলোতে আমরা তখন নক করতে পারি, আমার এক্সপার্টিসের জায়গা, আমি যখন কাজ করি তখন আল্লাহর রহমত এবং আমার সহজে আমি সেই জিনিসগুলো প্রভাব তৈরি করতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি এই যে চমৎকার গান গাও, এটা কি আসলে মানে একা একাই না কোনো ওস্তাদের কাছে শিখছো? ওস্তাদের কাছে অবশ্যই। আমি আমার সুযোগ কম গান শেখার, আমি গান শিখতেও পারি না। এর আগে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে আমি বেসিক্যালি গান শিখতে পারছি। এর আগে আমার মানে থিওলজি পড়াশোনা ছিল, আমার সংস্কৃতি নিয়ে পড়াশোনা, বোঝাপড়া, নজরুল নিয়ে বোঝাপড়াটা আগ থেকেই, 17 সাল থেকেই। তো প্র্যাকটিক্যালি আমি শিখছি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার পরে, 22 সালের পরে, করোনার পর থেকে। তো ওই সময় যাওয়ার পর থেকে আমি খুব ছিলাম যে আমি কার কাছে শিখবো। আমি তো একদমই হাতে করে ছিল না, আমি বেসিকটাও জানতাম না সঙ্গীতের। তখন আমার ডিপার্টমেন্ট টিচার এখনও আছেন, মেহফুজ আল ফাহাদ। আচ্ছা। তো আমি স্যার সবসময় মেনশন করি আমার লাইফের যে কোনো জায়গায় যে দুনিয়া মানে পৃথিবীতে উনি আমার যে হেল্প করেন বা উনি আমার যে মেন্টরশিপ নেন, এটা কেউ নেন না কখনো। তো স্যারের কাছেই আমি বেসিক্যালি শিখছি, যা শেখা আমার যতটুকু শেখার আমি তার কাছ থেকে শিখছি। তো তিনি আমার মেজরের টিচার ছিলেন, তিনি বেসিক্যালি নজরুল গান এবং নজরুলের তার এক্সপার্টিস। তো তার কাছ থেকে আমি শেখা, তিনি আমাকে শেখান কীভাবে কী করতে হবে। আর এছাড়াও আমার সহপাঠী যারা ছিল তাদের কাছ থেকে আমি শিখছি। এরপর থেকে আমি আমার মতো করে, মানে তুমি ছোটবেলায় যে গানগুলো গাইতা বা হচ্ছে মিল্লাতে থাকতে যে গানগুলো গাইতা, আমি না শিখেই গাইতাম, নিজের মতো করে শুনে শুনে গাইতাম। কিন্তু বেশি আমি মানে প্রপারলি সঙ্গীত শেখা ব্যাপারটা আমার ভার্সিটিতে আসার পরে, ব্যাকরণিকভাবে ওইটা ভার্সিটিতে আসার পরে। আচ্ছা, মিল্লাতে থাকতে তুমি কি কোনো এমনিতে কোনো কালচারাল অর্গানাইজেশন? আমি মিল্লাতের কালচারাল অর্গানাইজেশনে কাজ করতাম ওই সময় ওদের সাথে। তখন ওদের একটা সংস্কৃতি সংগঠন ছিল তুরাগ নামে। আচ্ছা। তা আমি ওইখানে ওদের সাথে কাজ করতাম। এরপরে ভার্সিটিতে আসার পরে তখন আমি তো সঙ্গীতে কাজ করছি। এবং আমি এখানে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে সঙ্গীত ব্যাপারটা বা সংস্কৃতি ব্যাপারটা, আমরা বিশেষ করে ইসলামিজের মধ্যে এই জিনিসটা আছে যে ও গান গাইতেছে, আরে
মানে ভালো লাগতেছে না, ঠিক আছে গান গাও, আচ্ছা, কিন্তু গান জিনিসটা এরকম না। ওকে, গান জিনিসটা আপনার প্রতি প্রভাব তৈরি করে। মানে এখন যে একটা মহল তৈরি হয়েছে না, এটা গানের কারণে, নজরুলের কারণে। ওকে, তো এই প্রভাবটা হচ্ছে বড় জিনিস। মানে গানের আমি বললাম এটা রুহানি পাওয়ার আছে, এটার একটা আধ্যাত্মিক শক্তি আছে। মানে আপনি যখন সামি ইউসুফ শুনবেন তখন আপনি কই যেন যাবেন। আচ্ছা, বেসিক্যালি গানটার মিউজিকের ব্যাপারে একটা জিনিস কাজ করে যে সুর, এই ব্যাপারটা তো এক্সিস্টেন্স ব্যাপার, মানে দুনিয়াতে আছে বলে আমরা এই জিনিসটা শুনতে পারি। আমি তো কোথাও থেকে আনএক্সিস্টেন্স ব্যাপার নিয়ে এসে আমি গান করতেছি না। তো আপনি যখন ভাটিয়ালি শুনেন তখন আপনি নদীর একটা ছোঁয়া পান, আপনার বাড়ির সুরাতপুরে আপনি নদীর একটা স্বর। তো নদীর সুর আর শহরের সুরের মধ্যে একটা পার্থক্য আছে না? অবশ্যই। এখন আপনি নদীর সুরের পার্থক্য যদি এখানে এসে শুনেন, আপনার মধ্যে প্রভাব তৈরি করবে না। কিন্তু আপনি যদি নদীর পাড়ে বসে নদীর সুর শুনেন, হ্যাঁ, তখন আপনি নদীরকে রিলিভেন্স করতে পারতেছেন, আপনার জীবনে নদীর প্রভাব তৈরি করতে পারতেছেন। এখন আমি যখন গাইবো যে সর্বনাশা পদ্মা নদী, আমি এখন যা গাইবো আপনি জিনিস রিলিভেন্ট করতে পারবেন না। কিন্তু আপনার নদীর পাড়ে যখন আপনার নদী ভেঙে যায়, তখন আপনি যখন ওখানে সর্বনাশা পদ্মা নদী গাইবেন, তখন ওটার ইফেক্ট আপনার উপর পড়বে। মানে একেবারে জীবন ঘনিষ্ঠ ব্যাপার। তো মিউজিকটা বেসিক্যালি এরকম। পাহাড়ের সুর একরকম, পাহাড়ের সুর আপনি বাঁশি বাজতেছে, আপনি পাখির উপর দিয়ে যাচ্ছেন উপত্যকার মধ্যে দিয়ে, ওইরকম একটা এনভায়রনমেন্ট আপনার তখন তৈরি হবে। আবার নদীর পাড়ে গেলে তখন আপনার ঢেউয়ে ঢেউয়ে একটা তৈরি হবে। আবার একদম শুকনো জায়গায় ভাওয়াইয়া যে অঞ্চলগুলো, নীলফামারী, জামালপুর, উত্তরবঙ্গে আপনি যখন যান তখন ওই জায়গার সুর একরকম, নগরের সুর একরকম। তো এই ট্রেডিশনাল ব্যাপারগুলো আলাদা, এমনকি মরুভূমির সুর একরকম। তো এই ভেরিয়েশনগুলো কিন্তু আমরা মিউজিকেও দেখতে পারি। অর্থাৎ আপনি বাঙালি উপমহাদেশের মিউজিকের টেস্ট একরকম, আবার মধ্যপ্রাচ্যের মিউজিকের টেস্ট একরকম। আপনি ফিলিস্তিন, আরব, ইরান এদের মিউজিকের টেস্ট দেখবেন, এদের রিদম একরকম, এদের ইনস্ট্রুমেন্ট একরকম। আবার বাঙালি ইনস্ট্রুমেন্ট একরকম, আবার হচ্ছে আরবের ইনস্ট্রুমেন্ট একরকম। আবার আপনি যখন ওয়েস্টার্নে যাবেন তখন ওদের মিউজিক টেস্ট একরকম, ওরা ওপেরা শুনে ওদের ইনস্ট্রুমেন্টের ওইরকম। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনার আবহাওয়া এই জিনিসের উপর ডিপেন্ড করে মিউজিক তৈরি হয়। কিন্তু সুরটা এক্সিস্টেন্স দুনিয়ার। তো এটা যখন হয়, আপনি এখন মানে বাংলাদেশে বসে ওয়েস্টার্ন মিউজিকের প্রভাব আপনি যা করবেন, তার থেকে আপনি বাঙালি লোকর প্রভাব আপনি বেশি পাবেন। এক্স্যাক্টলি। আপনি ওয়েস্টার্ন মিউজিক অনেক শুনেন, আপনি বলিউড অনেক শুনেন, কিন্তু আপনি যখন আর কতকাল ভাসবো আমি শুনবেন, তখন আপনার ভেতরে জিনিসটা আঘাত করবে। ওকে ফাইন, আমার জীবনেও তো এই কথা আছে, এটা তো আমার নদীর কথা, কারণ আপনি নদী দেখছেন, রিলেট করার ব্যাপার আমি খুব ইজিলি করতে পারবো একদম। এবং এই প্রভাবটা আপনার মধ্যে তৈরি করে। কারণ হচ্ছে যে এই সুরটা আপনার এক্সিস্টেন্স সুর, আপনি ধার করা সুর আপনি গাইতে পারবেন, আপনি শুনতে পারবেন, কিন্তু প্রভাব যেটা আপনাকে আঘাত করবে, যেটা আপনার প্রতি প্রভাব তৈরি করবে, এটাও এক্সিস্টেন্স কালচারের উপরেই হয়। তো যার কারণে আমরা বাঙালি মানে উপমহাদেশের মুসলিমদের সংস্কৃতির মধ্যে ওই জিনিসটাকে আনতে চাই। এই জায়গাগুলোতে আমরা আনতে চাই যে এই জায়গার ইনস্ট্রুমেন্ট, এই জায়গার আবহ, এই জায়গার কথা, এই জায়গার সুর, এই ব্যাপারগুলোকে নিয়ে আসা। এটা কি তোমার ব্যক্তিগত ডিজায়ার না এটা কাসিদার? না, এটা কাসিদার না, এটা আলটিমেটলি মিউজিকের ডিজায়ার, এটা সংস্কৃতির ডিজায়ার। কিন্তু আমরা এগুলো আলাপে তুলি না বলে জিনিসগুলো মনে হচ্ছে নতুন কিছু, কিন্তু আলটিমেটলি এটাই সংস্কৃতি। মানে এখন ধরেন যে আমরা, আপনার মন চাইছে, আপনার ধরেন সন্ধ্যার সময় আপনার মন চাচ্ছে, আপনি সন্ধ্যার সময় একটা কিছু লিখলেন। তো সন্ধ্যার সময় মানুষের কি হয়, খুব বড় জোর হইলে মানুষের মন খারাপ থাকে, অথবা মন কিছু ভালো থাকে। তো আপনার মন ভালো করার একটা রং আপনার মধ্যে থাকে, আপনি ওই মন ভালো করার কিছু জিনিস আপনি লিখলেন গানের মতো করে, কবিতার মতো করে, আপনি আমার দিলেন সালমান তুমি এই জিনিসটা দেখো তো কি করা যায়। ধরেন আমি দুপুরে এটা নিয়ে বসলাম, তো দুপুরে আমার মধ্যে যে সুর আসবে সেটা তো আপনার ওই সকালের সন্ধ্যা ফিলিংসের সাথে মিলতেছে না। তো যার কারণে আপনি যেই সেন্স থেকে লিখলেন, ওই লেখার প্রতি আমি যত্ন করতে পারবো না, আমি সুবিচার করতে পারবো না, জাস্টিস করতে পারবো না। তো ওই লেখার যেই চিন্তাটা আপনার ছিল, আমার ওই সন্ধ্যায় বসে সন্ধ্যার ওই চিন্তাটা, ওই সুখ নিয়ে, ওই শান্তিটা নিয়ে আমার ওই গানের সুর করা লাগবে। এবং যে লোকটা গানটা গাইবে তখন তার ওই শান্তিটা অনুভব করে গানটা গাওয়া লাগবে, তখন এই গানটা 1000 বছর বেঁচে থাকবে, যেটা নজরুলের ব্যাপারটা কি আসলে পুরোটাই ইটারনাল একটা। একদম, আমি বললাম যে মিউজিক অল অ্যাবাউট সোল। ওকে, মানে এটা বিনোদনের কোনো ব্যাপার না। আমরা বিনোদনের জন্য মিউজিক শুনি, এটা একটা পার্ট, কিন্তু মানে মিউজিকটার প্রভাবটা ফ্যাক্ট। নাইলে এই এক্সিস্ট ব্যাপারটা থাকতো না, সামি ইউসুফ হইতো না, এআর রহমান হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কাসিদার প্রসঙ্গে একটু আসি। কাসিদা কি তোমার নিজের হাতে করা? না, কাসিদা আমার নিজের হাতের করা না। কাসিদাটা বেসিক্যালি যে 17 সাল থেকে বললাম, আমাদের একটা চিন্তা ছিল যে আমি যেই কথাগুলো বললাম এগুলো তো আমাদের অভাব ছিল বাংলাদেশে। এই যত ধরন আমি বললাম, এই সুর, এই মিউজিক, এই জায়গাগুলো, তো ওই জায়গা থেকে কাসিদার আমাদের একটা চিন্তা ছিল যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম করব, যে প্ল্যাটফর্মে
আবার নদীর কথা বলবে, মানুষের কথা বলবে, স্রষ্টার কথা বলবে, সৃষ্টির কথা বলবে, এবং তার অথেন্টিক সুর নিয়ে। আচ্ছা, আমি কোনো ভাড়া করা সুর এখানে আনবো না, আমি কোনো উপমহাদেশীয় সুর আনবো না, আমি আমার কথা বলবো যেটা মানুষ শুনতে চায়। তো সেই জায়গা থেকে বেসিক্যালি কাসিদার উত্থান। এবং এটা আমি 2022 সালে ভার্সিটিতে যাওয়ার পর থেকে শাহিনের সাথে আমার পরিচয় হয়, কাসিদার ফাউন্ডার যিনি। তো কাসিদার কি 2022 এটার মানে থিওলজিক্যালি 22 থেকে শুরু। আচ্ছা, এরপরে আরও 2-3 বছর আমরা একটু চিন্তা করি যে কী করা যায়, এরপর আস্তে আস্তে এই জিনিসটা ফর্ম করে আর কি। তো 22 থেকেই আমি শাহিনের সাথে এইগুলো নিয়ে আলাপ করতাম যে আমরা এইভাবে করতে পারি, এটা এইভাবে হইতে পারে, আমরা এই চিন্তা করতে পারি। এখন কাদের নিয়ে ফর্ম করবো এটা একটা বড় ইস্যু ছিল, যে এই ধরনের গান কারা গাবে, তার অন্তরটা তো এরকম হওয়া লাগবে, তার চিন্তাটা এরকম হওয়া লাগবে। তো এই যে মানুষগুলো খুঁজতে আমাদের একটু সময় চলে গেছে। তো ওই যে হয় না যে আপনি যে জিনিসটা চিন্তা করেন ওইটি চিন্তার মধ্যে যদি পবিত্রতা থাকে বা হচ্ছে যে ইখলাস থাকে, তখন আল্লাহ ওই জিনিসটা মিলাই দেয়। তো এটা আমরা কাসিদার ক্ষেত্রে আমরা পাইছি। তো যার কারণে আমরা এই অভ্যুত্থানের পরে ওই সময়টাতে আমরা কাজ করতাম, আমার ডিপার্টমেন্টের কিছু আমার ফ্রেন্ডস ছিল, জুনিয়র্স ছিল, আমি কাজ করতাম। তো গান করতে করতে তো বোঝা যাইতো যে কারটা টেস্ট কেমন, সে কী চায়। তখন আমি কারোর সাথে শেয়ার করতাম যে এরকম একটা জিনিস চিন্তা করতেছি, আমরা বাংলাদেশে এরকম কাজ করতে চাই। তো ওই কাজ করতে করতে আমি কিছু মানুষের সাথে এঙ্গেজ হয়ে গেছি। আচ্ছা, সেই জায়গা থেকে বেসিক্যালি কাসিদার 10-12 জনের যে টিমটা, এটা তখন আমাদের আস্তে আস্তে করে এঙ্গেজ হয়, একজন আসে একজন যায়। কিন্তু আমাদের মানে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম মিউজিকের কথা বলি, আমরা যে গানগুলোর কথা বলি, যেই কথার কথা বলি, যেই সুরের কথা বলি বাঙালি মানুষের জন্য, সবাই এই জিনিসটাকে ফিল করে, লোকে এই জায়গাটা গ্যাপ, এই প্রভাবটা নাই। আলটিমেটলি এখন ওই জায়গাটাতে আমরা কাসিদা কাজ করছে। তো যার কারণে কাসিদা যেই প্রোগ্রামগুলো করে, লাইভ শো বা কাসিদা যে প্রোডাকশনগুলো আমরা নিয়ে আসছি, এই জায়গাটাতেই মানে এটা একটা অবাক করার মতো ব্যাপার যে কাসিদা প্রথমে যেভাবে ব্লাস্ট করছে বাংলাদেশে, এটা তো মানে একটা ব্যান্ড আসার পরেই বাংলাদেশে গোটা বাংলাদেশ ছড়ায় পড়াটা, এটা হয়েছে একটা কারণে। কারণ আমরা যতগুলো মানুষ আমরা একই চিন্তা করি এবং আমরা যে গানগুলো গাইছি ওই একই সেন্স থেকে গাইছি, যার কারণে এটা ওই একই প্রভাবে তৈরি করছে। আর এই ক্ষুদ্রতা বাংলাদেশের মানুষের কাছে ছিল যে এই গানগুলো মানুষ শুনতে চায় কিন্তু পায় না, মার্কেটে নাই। তো আমরা ওই জিনিসগুলো টাচ করার ট্রাই করছি, যার কারণে কাসিদা চলে আসছে এভাবে। 5 তারিখের পরে তো আসলে তোমরা আই থিঙ্ক তোমাদের কাসিদার একদম স্বর্ণযুগ বলা যায় এটাকে। একদম আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় বড় জায়গায় শো করার সুযোগ পাইছি এবং বাংলাদেশে একটা বোম করার মতো কাসিদার ব্লাস্ট করছে। আমরা ইস্ট ওয়েস্টে শো করছি, তিতুমির কলেজে শো করছি, মানিকগঞ্জে শো করছি, আহসানুল্লাহ শো করছি, এবং বড় জিনিস হচ্ছে আতিফ আসলাম আসলো আর্মি স্টেডিয়ামে, আমরা এখানে শো করছি। আমরা ছোট ছোট মানুষ একদম, আমরা এত বড় জায়গায় শো করা, এটা ওই যে আমাদের চিন্তার পবিত্রতার কারণে বেসিক্যালি আল্লাহ সুযোগগুলো দেয়। আচ্ছা, তুমি মানে এই যে গান করো, মানে যখন কোনো প্রোগ্রামে গান করতে যাও কত টাকা দাও? না, টাকা প্রোগ্রাম বেজ আর কি, আমাদের ফিক্স ওরকম এখন আমরা ফিক্স মানে করছি রিসেন্টলি, এর আগে আমরা ফিক্স করি নাই। কারণ ওই যে অনেকে আমাদের এই মানে এই ধারার গানের সাথে এঙ্গেজ ছিল না, তো যার কারণে আমরা চাইছিলাম যে আগে আমরা রিচ করি সব অডিয়েন্সে রিচ করি। তো তখন কিছু কম বেশি করে আমরা এমন হয়েছে যে আমরা বিনা টাকায় শো করছি, আবার এখন আমরা হয়েছে যে আমরা 1 লাখ টাকাও শো করতেছি বা 2 লাখ টাকাও শো করতেছি। এটা ডিপেন্ডস, কারণ আমরা এই টাইমটা তো সবার কাছে পৌঁছাইতেছি, আমরা নিজের চিন্তাটাকে পৌঁছাইতেছি। এরপর যখন মার্কেট ভ্যালু হবে তখন আমাদেরও তো বেঁচে থাকার প্রশ্ন আসবে, তখন আমরা সেইভাবেই একটা ডিসিশন নিব আর কি। আচ্ছা, কিন্তু কাসিদার তোমরা যে গানগুলো করছো তার মধ্যে গত রমজানে আমরা দেখলাম যে একটা গান খুব হিট করছে, ওই গানটা আসলে মানে কি মনে করে তোমরা এই গানটা তৈরি করলে? এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে আলাপগুলো করলাম এতক্ষণ, মানে আমরা চেষ্টা করি যে আমাদের এই জায়গাগুলোতে আমরা ইমপ্লিমেন্টে নিয়ে আসা। তো এই গানটা লেখা আমার, সুর আমার। তো আমি যখন গানটা লিখছিলাম তখন আমার মাথায় ছিল যে সহজ একটা ফেস্টিভ মুড, রমজান মানে সব কিছু ত্যাগ, এটা তো অবশ্যই রমজানের, কিন্তু রমজান যে একটা আনন্দ, এই যে একটা ফেস্টিভ্যালের মধ্যে যে একটা আনন্দ, এটা যে বাচ্চারা খুব খুশি, রোজা আসছে, একটা পবিত্র দিন শুরু হইতেছে, এই আনন্দটা রোজার মধ্যে ছিল না কখনো। তো আমি লিখছি তখন ওই জিনিসগুলা মাথায় আমার ছিল যে আমি এই কথাই লিখবো যেটা আনন্দ ফেস্টিভ তৈরি করবে। এবং আমার লেখার সময় আমি ওই শব্দগুলোকে টাচ করছি, যে শব্দগুলো ইসলামী এক্সিস্ট করে, মিনার, ইশক, প্রেম, শহর, উৎসব, মানে এই জায়গাগুলো তখন আমি টাচ করার ট্রাই করছি। তো আমি যখন এগুলা ইনপুট দিছি আমার লেখার মধ্যে, আমি যখন শুরু করছি গানটা, তখন ওই জিনিসটা আমার কাজ করছে
যে আমি খুব বেশি মানে উৎসব কি খুব বেশি কন্ট্রোভার্সি মানে খুব বেশি মানে কমপ্লেক্সি তো থাকে না, একদম সহজ, সবাই হাঁটতেছে দৌড়াইতেছে চিল্লা পাল্লা বাচ্চারা চারিদিকে একদম আনন্দ লাইটিং সবাই হৃদয়ে ধারণ করছে একদম ব্যাপারটা, সহজে হ্যাঁ। একদম খুব একটা ব্যাপার কাজ করতেছে, ওইভাবে মেলোডিটা ক্রিয়েট করা। আচ্ছা এবং আমি যখন এটা কম্পোজিশনে মিউজিকে যাই তখন প্রত্যেকটা আর্টিস্টই ওইভাবে ভাবে, আমি যখন ইনস্ট্রুমেন্ট বাজাইতেছি এক একজন বলছে ভাই এটা কিন্তু উৎসবের খুব মজায় মজায় বাজাও, খুব মানে একদম মনে হচ্ছে যে তুমি এই জিনিসটা ফিল করতেছো। যখন একটা আর্টিস্ট গাইছে আমরা ওইভাবেই চিন্তা করছি যে ভাই তুমি খুব মজা করে গাও। আচ্ছা মানে এটা যদি এমন হতো ধরেন সহজ শেষ, আমি একদম মানে আচ্ছা, প্র্যাকটিক্যাল ডেমো দিই, এই গানটা একদম প্র্যাকটিক্যাল ধরেন যে খুব সহজ গান। হ্যাঁ শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভোরে, শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভোরে, পবিত্র মুখে শুনি খুশির আজান, পবিত্র মুখে শুনি খুশির আজান, চারিদিকে বারাকার গীত, খোশ আমদেদ রমজান, খোশ আমদেদ রমজান। খুব সহজ একটা ব্যাপার। এখন এটা গাওয়ার সময় যদি আমি খুব দুঃখ নিয়ে গাই, হ্যাঁ ধরেন এভাবে যে শহর সেজেছে দেখো নতুন করে, মানে আমি গাইতেছি সুরে যায় না আসলে। না যায় না, এই ফেস্টিভ ব্যাপারটা কাজ করে। হ্যাঁ। তো আলটিমেটলি গান এমনই, এবং আলটিমেটলি ব্লাস্ট করছে কেন, আমরা শুটিং সেট যেভাবে সাজাইছি ওই খুব লাইট খুব উৎসব, বাচ্চারা আছে মেয়েরা আছে মহিলারা আছে ছেলেরা আছে পুরুষ, সবার ইনক্লুসিভ একটা ব্যাপার, সবাই রোজাকে মানে রোজাটা আলটিমেটলি শুধু পর্দা করার জন্য আমরা জিনিসটা আনিনি, রোজাটা সবার জন্য। বাংলাদেশে এক্সিস্টেন্স সমস্ত মুসলিমের জন্য রোজা, এক্স্যাক্টলি যে পর্দা করে যে করে না তার জন্য রোজা। এবাদতটা না কেমন যেন মানে এমন না যে শুধু যারা পিয়াজ মানে ধার্মিক তারাই শুধু রোজা রাখে, না এমন না, সবাই সবাই সবাই। তো আমি কেন রোজাটারে মানে এই জায়গার মধ্যে নিয়ে রাখবো, আমি সবার জন্য, তুমি পর্দা করতেছো না তোমার জন্য তো রোজা, Exactly. মানে আল্লাহ তো তোমারও, হ্যাঁ। তুমি মানছো না এটা জবাবদিহিতা তোমার, কিন্তু আমি তো তোমারে বাদ দিতে পারবো না রোজা থেকে, রাইট আমি এই জায়গাটাতে আনছি। এই জন্য আমরা ফুটেজে অনেক নিয়ে আসার ট্রাই করছি যে সবাই উৎসব নিবে, সবাই রোজা নিবে, সবাই খুব আনন্দ করবে, সে বাচ্চা বুঝুক আর না বুঝুক, মুরব্বী হোক ছেলে হোক মেয়ে হোক, রোজাটা সবার একটা ফেস্টিভ, পুরা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে জিনিসটা একটা ফেস্টিভ্যাল মুড নিয়ে আসবে। এরপর আমরা রোজার শিক্ষাটা তখন তাত্ত্বিকভাবে যাবে, এই ফেস্টিভ জায়গাটা থেকে আমাদের রোজা গানটা করা। আচ্ছা 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 কাসিদার তো তোমরা এখন পর্যন্ত যতগুলো গান করছো তার মধ্যে এইটাই কি কাসিদার সবচেয়ে মানে আমরা গান না, আমাদের গান আমরা 4-5টা গান আমাদের আছে কাসিদার, আমাদের নিজস্ব মৌলিক গান, আমাদের নিজস্ব মৌলিক গান 4-5টা গান আছে। এছাড়াও আমরা কিছু কাভার গান, উপমহাদেশের কিছু গান আমরা করি, আমাদের হারিয়ে যাওয়া নজরুলের কিছু গান আমরা করি, আমরা আব্দুল আলিমের কিছু গান করি, ফররুক আহমেদের কিছু গান করি। তো এর সাথে সাথে আমাদের বেসিক 3-4টা গান আছে। তো এর মধ্যে একটা গান তো আমরা প্রোডাকশনে আনছি, আর একটা গান খুব দ্রুতই সামনে আসবে। ওইটা 2টা লাইন শুনতে চাই। এই গানটা হচ্ছে আমরা একটা ফিল্মে কাজ করছি, এটা ওই যে নদীর একটা গান, ভাটিয়ালি গান, এটা আমার গাওয়া। তো এটা একটা লোকসঙ্গীতের গান, লোকসুরেই মনোয়ারের লেখা, আমাদের উমায়ের সুর করা, আর আমি গাইছি। এটা একটা জোয়ার ফিল্মের গান, এটা আমাদের সেকেন্ড প্রোডাকশন। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের রে তোর, একটু পরেই মিলবে দেখা, রেখা ওই আলোর। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের রে তোর, একটু পরেই মিলবে দেখা, রেখা ওই আলোর। আল্লাহ নামটা রাইতে কি আর আন্ধার লাগে, আল্লাহর নাম নিলে, রাইতে কি আর আন্ধার লাগে, আল্লাহর নাম নিলে, খোদারি নাম জপতে থাকো মনে ডর লাগিলে, জোরে সালা বৈঠা মাঝি লাগা হাতে জোর, একটু পরেই মিলবে দেখা, রেখা ওই আলোর। আল্লাহ নামটা ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের গান, পুরোটা গেলাম না, বাকিটা আসলে পরে শুনবেন। এই যে নদীর গানের মাঝেও যে আসলে আল্লাহ, তাওহীদ এবং মানে আল্লাহর উপর ভরসা থাকলে যে আসলে মানুষের মনে কোনো ভয় থাকে না, থাকার কিছু নাই।
এই ব্যাপারটা আমরা এই জিনিসটাই আনতে চাই। মানে আপনি আল্লাহরে কেন জায়নামাজে মসজিদের মধ্যে রাখবেন? শুধু আল্লাহ কোথায় নাই? আল্লাহ কোথায় নাই? আল্লাহ নদীতে, যেখানে খারাপ কাজ হয় সেখানেও তো আল্লাহর এক্সিস্টেন্সি আছে। তো আপনি কেন ওই জায়গাগুলোতে আপনার মধ্যে আনতেছেন? ইসলামরে আপনি কেন ছোট করে ফেলতেছেন? কিছু জায়গায় লেখা থাকে না যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কেন? মসজিদে দুনিয়ার সকল কথা মসজিদে হবে, তখন ওই পবিত্রটা চলে আসবে। এই জায়গা দুনিয়াটাও মসজিদের মতো করে পবিত্র হয়ে যাবে। এই জায়গাগুলো তখন আপনি যদি দুনিয়ায় মানে মসজিদে সালিশ বিচার করতে বসেন, তখন যে বিচারক তার মধ্যে আমি কোথায় বিচার করতেছি, তখন আমি চাইলেও ঘুষ খাইতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাই করতেন, সিরাতে এরকম ছিল। তখন আমি কোথাও বায়াসড হয়ে আমি কারো বিচারে যেতে পারবো না, তখন আমার ন্যায় কথা বলা লাগবে, জাস্টিসে যাওয়া লাগবে। দুনিয়ার সমস্ত প্রোগ্রামগুলো যদি মসজিদে হইতো, মসজিদ কেন্দ্রিক আমাদের জীবন হইতো, আগে যেটা ছিল এটাই তো উপমহাদেশে বড় বড় মসজিদগুলোর কমিউনিটি দেখলে বোঝা যায় এরকম ছিল। এবং আমার সুযোগ হয়েছিল তার্কি ঘোরার এই কত বছর, তো তাকে তো আমি জিনিসটা দেখে আসছি। ওদের কালচারাল ডেভেলপমেন্ট এত বেশি, ওদের ঐতিহ্যের ওরা মানে ঐতিহ্য এবং ইসলাম দুইটাকে ওরা কালচারালি এত সুন্দরভাবে ওন করে, আমি অবাক হয়ে যাই। মানে হাজার হাজার বছরের ইতিহাস ওরা কালচারের জিনিসটাকে ডেভেলপ করে। মানে আপনি চিন্তা করেন যে বাঙালি ইতিহাস কি, মানে বাঙালি মুসলিম ইতিহাস কি, মানে আমার একটা খোঁজা লাগতেছে আসলে কি আমার ইতিহাস। মানে আপনি নদিয়া বিজয়, বাংলা বিজয় কোত্থেকে শুরু হলো, আপনার কিছু নাই তো, কোনো কন্টেন্ট নাই, কোনো গান নাই, কিচ্ছু নেই। এবং ওই জিনিসগুলো হচ্ছে বাঁচিয়ে রাখা উচিত, স্থাপত্য হোক জিনিসটা যদি স্কাল্পচারেও যদি থাকে, ওকে ফাইন। আমি এখন আমরা 60 গম্বুজে কিছু দেখে বুঝতেছি যে আচ্ছা এটা এরকম, কিন্তু আলটিমেটলি ওটার যেভাবে হয়, ওটার যে কাজ, ওটার যে আউটওয়ার্ক ছিল, ওটার যে আউটপুটটা ছিল সেটা তো নাই। এই জায়গাগুলো যদি ওন করা যেত। আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি যখন তার্কি ইস্তাম্বুল ঘুরি তখন সুলতান ফাতেল মাহমুদের বিজয়ের সেই বাইজেন্টাইন দেয়াল ছিল, দেয়াল ভেঙে তো ঢুকেন, ওই দেয়ালগুলো আমি ভাঙা দেখছি এবং এখন পর্যন্ত সেই দেয়ালগুলো ভেবেই আছে। তো যার কারণে একটা মানুষ যখন ইস্তাম্বুলে জন্ম নেয় তখন সে চাইলেও সুলতান ফাতেল মাহমুদকে ওভারকাম করে ওই দেশ বিরোধী কোনো কাজ করতে পারবে না। তখন তার বিজয়কে ধারণ করেই চিন্তা করা লাগবে দেশের জন্য কি করে। সে যদি দুনিয়ার খারাপ মানুষও হয়, সে অন্তত তার দেশের এগেনস্টে কোনো কাজ করতে পারবে না। এবং আমরা যদি বাঙালি মুসলিমকে ওইভাবে তৈরি করতে পারতাম মৃত্যুর জন্য, তাহলে আমাদের দেশের টাকা বাইরে যে যাইতেছে, মানে আমি একটা মানুষ, আমি আমার দেশের ক্ষতি কেন করতেছি? কারণ আমি দেশের লাভ ওন করি না। এবং আমার ওন করার ব্যাপারটাকে, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি আমাকে ওন করবে, তো ওই ওনের ব্যাপার তো আমার এলিমেন্টস নাই। তো যার কারণে আমি অনায়াসে আমার দেশে ক্ষতি করতেছি। এই ব্যাপারগুলো সংস্কৃতি ধারণ করা উচিত। আচ্ছা সালমান, তুমি চমৎকার গান গাও এবং কাসিদাকে লিড ভোকালিস্ট হিসেবে তুমি লিড দিচ্ছ। পাশাপাশি আমি যেমনটি বলছিলাম যে তুমি আমাদের দেশের একজন প্রমিনেন্ট এবং একজন বিখ্যাত ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের সংসদের সাবেক একজন সদস্য। তুমি তার সন্তান হিসেবে ক্যাম্পাসে অনেক আলো ছড়াচ্ছ। আমি সন্তান হিসেবে বলবো না, বেসিক্যালি তুমি তোমার নিজ যোগ্যতাতেই আলো ছড়াচ্ছ, বাট সেই বিষয়টাও ডেফিনেটলি চলে আসে। বাট সেই বিষয়গুলো যখন চলে আসে তখন বিষয়টা এমন আসে যে একজন সাবেক এমপি বা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এত পাওয়ারফুল একজন লিডার হওয়ার সত্ত্বেও তুমি আসলে কতটা পাওয়ার ক্যাম্পাসে তোমার বন্ধুদের মধ্যে এক্সারসাইজ করো, এটা আমি জানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে এমন একটা পরিবারে আমার জন্মগ্রহণ করার, মানে আমার জন্ম এত বড় একটা পরিবারে, এটার জন্য আমার জন্য একটা ব্লেসিংস অবশ্যই, যে আল্লাহ এত বড় একটা পরিবারে আমার জন্ম দিয়েছেন। তো এর পাশাপাশি আমরা যেভাবে বেড়ে উঠছি বা আমার আব্বু আমাদেরকে যেভাবে বড় করছেন, আমার পারিবারিক শিক্ষা যেগুলো, আমরা কখনো পাওয়ার এক্সারসাইজ করিনি, কখনোই করিনি। আচ্ছা, এমনকি আমার আশেপাশে সারাউন্ডিংস যারা যদি খোঁজ নিতে পারেন বা খোঁজ নেওয়া হয়, আমরা খুবই সাধারণ জীবনযাপন করি। এবং আমাদের দেখলে অনেকে ভাবে যে কেন, কিভাবে, মানে তোমার বাবা মা, তুমি, মানে অনেকে মানে মিলাইতে পারে না যে ওকে ফাইন, মানে অন্যান্য পলিটিক্যাল পার্টির মানুষদের যেভাবে জীবন ধারণা হয় আমাদেরটা খুব ডিফারেন্ট। আমরা একদম সহজ মানুষ, আমাদের এখনো মানে খুব বেশি আহামরি আনারম্বর জীবনযাপন না, নিরিবিলি আমরা খাই দেই, ঘুমাই। আচ্ছা, তুমি কি একটা জিনিস খেয়াল করছো যে ডাকসু ইলেকশনের পরে তোমার একটা ছবি খুব ভাইরাল হয়েছে, মানে ডাকসু যিনি ভিপি তাকে নিয়ে তুমি হচ্ছে বাইক চালাচ্ছ বা তার সাথে তুমি আছো, এবং এইটা নিয়ে খুব অনেক বেশি আলোচনা হচ্ছে যে আসলে এত বড় একজন পলিটিশিয়ানের ছেলে হওয়া সত্ত্বেও তুমি হচ্ছে নির্বাচন করো নাই। আমি একটু জিজ্ঞেস করি, তুমি আসলে নির্বাচন করো নাই নাকি নমিনেশন পাও নাই বা মনোনয়ন পাও নাই? না, আমার মাথায় নির্বাচন করার কোনো ইচ্ছাও ছিল না ওরকম, এবং আমি ওইভাবে বলিও নাই ভাইদের, বা ভাইরাও আমার কিছু বলে নাই। তো নির্বাচনটা আপেক্ষিক ব্যাপার, কারণ আমি যেহেতু কালচারাল অ্যাক্টিভিস্ট মানুষ, আমি পুরোপুরি কালচারাল মানুষ। না, কালচারাল তোমার কাসিদারই তো আরেকজন সম্ভবত শাহিন, শাহিন করছে, শাহিন আলহামদুলিল্লাহ সদস্য হয়েছে। আমার এরকম ইচ্ছা ছিল না
যে কোনো আমার কিছু কারণ ছিল, সেগুলো আমি এখন না বলি। কিছু কারণে আমি চাইও নাই করতে। আচ্ছা, তুমি যেটা বললা যে তারা আসলে বলেও নাই, মানে তারা বলতে কারা, যারা দায়িত্বশীল ছিল? দায়িত্বশীল ছিল বলতে হচ্ছে যে অনেকেই তো আমাকে চিনেন, সাদিক ভাই, ফরাদ ভাইও চিনেন, বা অন্যান্য দলের বিনয়ন ভাইও আমাকে চিনেন। ওদের মনে কি কখনো ভয়ে জন্ম নেয় নাই যে আসলে আমি যে সালমানকে মনোনয়ন দিচ্ছি না, পরে আলটিমেটলি আমাদের কি হবে? এটা আমাদের শিক্ষা, আমরা শিখি না এরকম। আমরা সবসময় শিখছি, আমার আব্বু যেটা আমাকে বলতেন, মানে সবসময় শিখাইতেন যে মানে তুমি উপলব্ধি করবা সাধারণ মানুষ হিসেবেই। তো তখন আমরা, আমাদের কাজ তো মানুষের জন্য আলটিমেটলি। তো আমি উপরে থেকে তো নিচের খবর জানতে পারবো না। তো এটা হচ্ছে বড় ইস্যুস। আমার এক্সিস্টেন্স ব্যাপারটা আমার জানা উচিত। মানে আমি কি, আমার পরিচয় আমার বাবা হয়ে আসা লাগবে, আমি মানি না কখনো। অথবা আমার যারা চিনেন, আমার বন্ধু বান্ধব, অনেকে আক্ষেপ করে বলেন যে তুই কেন বাবার কথা তুলিস না। এই জিনিসটা আমি বলি কেন, মানে আমার পরিচয় আমারটা। হ্যাঁ, বাবা আমার জন্য ব্লেসিংস, তিনি আমার জন্য দোয়া করেন, আমার পরিবার, আমার নৈতিক শিক্ষা, আমার পারিবারিক শিক্ষাটা তার কাছ থেকে আসছে। কিন্তু বাবার পরিচয় আমি দিলে তো আমি বাবাকে বেঁচে খাওয়ার মতো, আমি এটা কেন করতে যাব? আমার জবাব দিতে আল্লাহর কাছে আমার। এমন না যে আমি এই ঘরে জন্ম নিয়েছি বলে আমার গুনাহ মাফ করে ফেলবেন, এমনও তো নাই। আমার গুণাটা তো আমারই, আমার সওয়াব তো আমারই। আমি ভালো কাজ করলে তারা বেনিফিটেড হবে, তারা আমার জন্য দোয়া করলে আমি বেনিফিটেড হব, তার সাথে আমার সম্পর্ক রুহানি জায়গায়। কিন্তু আমার পরিচয়, আমি যদি বাবার পরিচয় নিয়ে অনেক কিছু করতে পারতাম, আমি আমার ফ্যামিলির পরিচয় দিয়ে আমার এই অনেক কিছু করা যেত। এখন এক্সিস্ট আমার বাবা, মানে বাংলাদেশে যদি 4-5 জন পাওয়ারফুল মানুষ ধরেন, তার মধ্যে সে একজন। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমি, মানে এই জিনিসটা আমি মানি যে আমি দুনিয়ায় যত বেনিফিশিয়ারি হয়ে যে জিনিসটা অর্জন করবো, এটা তত ক্ষণস্থায়ী আমার কাছে। আমি যত কষ্ট করে কোনো কিছু অর্জন করব, এই জিনিসটা আমার আউটকাম নিয়ে আসবে। তো আমি সবসময় চাইছি যে আমার অর্জনটা আমার থাকুক। তো যার কারণে আমি কখনোই আমার পরিচয় কি এটাকে সামনে আনতে চাইনি। অনেকেই এই যে রিসেন্টলি ফেসবুকে যেগুলো গেল, অনেকে বলছেন যে কেন আনো নাই, কেন বলো নাই। আমার এক বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে যে আমি একটু ফেসবুকে লিখতে চাই তোরা নিয়ে। আমি বলছি যে না, দরকার নেই। কেন দরকার নেই? মানে আমি তোকে খুব কাছ থেকে দেখছি, তোরা আমি চিনি, কিন্তু তুই কখনো এগুলো প্রকাশ করিস নাই, তোর এত বড় পরিচয়। বলছি আমি এটা করতে চাই নাই কখনো। মানে আমি কেন চাই নাই, আমার কাজের কারণে আমার বাবার সোয়াব হোক, আমার পরিচয়টা ওইভাবে আসুক। এখন যেটা হচ্ছে এই ভালো দিকটা থাকুক না, মানে অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের মা, কেন? তোমার পরিচয়টা তোমাকে ওন করে, তোমার পরিচয়টা তোমার সিগনিফিকেন্সি। ধরো বাংলাদেশে বড় বড় মানুষের, মানে কাজী ইসলামের বাবার নাম আমরা ইতিহাস পড়ে জানি, আলটিমেটলি তার কাজেরটা তো তার বাবা বেঁচে থাকে না। আমি সালমান 60 বছর 80 বছর আল্লাহ হায়াত যতদিন দেয়, আমি বেঁচে গেলে আমার পরিচয় কি? তোমার কর্ম, আমার কাজ। তো এই সিগনিফিকেশনটা হচ্ছে আমার, এবং আমার বাবা ওই জিনিসটা সবসময় শেখান, আমার পরিবারও শেখান যে তোমার কাজের প্রতি তোমার ডেডিকেশন কি, তোমার প্রসেসটাকে তুমি কি করতে চাও, কেন করতে চাও, ওই যত্নটা তোমার রাখা উচিত। আমরা কখনোই, আমার এলাকায়ও যদি যান, আমি গ্রামে গেলেও, মানে আমি 10টা ছেলের মতো এলাকায় খেলতে যেতেছি, তাদের সাথে আমার ওই, মানে আমাদের পোশাক আশাক, আমাদের খুব বেশি টাকা পয়সা ওরকম না। অনেকে মনে করে যে আমাদের কত বড় লোক, এরকমও না। আমরা খুবই স্বাভাবিক জীবনযাপন করি, আপনাদের মতোই। ওই দুনিয়ায় চলতে যাওয়ার লাগে, ওই আমাদের আর্নিং, আমরা ওইভাবেই থাকি। তো আমরা এখনও গ্রামে গেলে চাচা, দাদা, খালা, ওই এলাকার মানুষদের মতো আমরা থাকি, তাদের সাথে খেলি, ঘুমাই, সন্ধ্যা হলে আমরা বাজারে 1 কাপ চা খাইতে যাই, সাধারণ জীবনযাপন আমরা করি। তাতে করে হয় কি, মানে মানুষের প্রতি আমাদের যত্নটা বাড়ে। আমরা যখন মানুষের কাজ করতে চাই, তখন ওই যত্নটা আমি উপলব্ধি করি, ওকে ফাইন, আমার ভাই তো এরকম। এমনও হয়েছে যে আমি একবেলা না খেয়ে আসি। মানে এই যদি ফ্যাসিস্ট আমলের কথাও চিন্তা করি, আমরা খুব কষ্টে জীবনযাপন করছি, মানে ফ্যামিলি ছাড়া। এমনকি বিশ্ববিদ্যালয়ে আমি পরিচয় দিতে পারতাম না যে আমি কার সন্তান, দিলে আমার অনেক, মানে অনেক আলাদা না করে অনেক কিছু হয়ে যেতে পারতো। তো আমি কোনো রকম যেয়ে আসতাম। এমন হয়েছে যে আমার যা আসার ভাড়া নাই, কিন্তু আমি চোখ বন্ধ করে না, এটাই আমার শিক্ষা যে অনেকেই আসে আসলে ভাড়া নাই। তো তার উপলব্ধিটা কি, সে দুনিয়াটার কোন জাজমেন্ট থেকে দেখতেছে। আমার একজন গুরু আছেন রিয়াজ ভাই, ফিলোসফি, তো উনি বলতেন যে সালমান ভাই বলেন তো দুনিয়াটা কেমন বা কত বড়। দুনিয়াটা কেমন, কত বড়? তো দুনিয়াটা হচ্ছে আপনার চোখ যেমন, আর আপনার চোখ যত বড়, মানে আপনি যেভাবে দুনিয়াটাকে যত বড় হিসেবে দেখতে পারেন, দুনিয়াটা তেমনই। আপনি চোখ দিয়ে যেভাবে দুনিয়াটাকে দেখবেন, আপনার দুনিয়াটা তেমনই। তো এই জায়গাগুলো হচ্ছে যে বড় জিনিস। মানে আলটিমেটলি, মানে পরিচয় এক জিনিস, কিন্তু বেঁচে থাকাটা আমার কাজ, আমার ডেডিকেশন, আমার প্রসেস, আমি কেন করতেছি, কাদের জন্য করতেছি, কিভাবে করতেছি, এটাই আমার সম্মান বয়ে আনবে। এবং এই জায়গাটায় আমরা কাজ করতে চাই। তার কারণে আমার পরিবারে আমার ভাই অনেকে আমাদের চিনে না, মানে আলটিমেটলি চিনে না, আমরা ওইভাবেই না চেনে। আমার কাজ দিয়ে আমার পরিচয় হোক, আমি বেঁচে থাকি 1000 বছর আমার কাজের জন্য,
বাকিটা আমার ব্লেসিংস, আমার জন্য দোয়া। আমি এই ফেসবুকে যা গেল আমি বলছি আমার দোয়া করেন, জাস্ট আর কিছু দরকার নেই। আমি কি খাই না খাই, আমি কি দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। কাজী নজরুল ইসলাম অমুক দিন দুপুরে কি খাইছেন, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু না। তার পকেটে কত টাকা ছিল, কিচ্ছু না। সে কোন ঘরে ঘুমাইতেন, সে কি আলিশান তার ঘরে কেসি ছিল, কিচ্ছু না। কিন্তু সে বিদ্রোহী লিখে গেছেন, সে আল্লাহ তেজার পূর্ণিমায় লিখে গেছেন। তার এতগুলো গান আছে, এতগুলো বই আছে। মানে আপনি তার কারার লৌহ কপাট আছে। আপনি একটা বিপ্লব চিন্তা করেন, নজরুলের ছাড়া পারবেন? আপনি একটা প্রেম চিন্তা করেন, নজরুলের ছাড়া পারবেন? আপনি একটা নাতে রাসূল, ওমন রমজানের রোজার শেষে, এই হচ্ছে নজরুল ইসলাম। মানে তখন ওই যে এই ব্যাপারগুলো না আপেক্ষিক ব্যাপার। মানে এখন আমাদের এগুলো খুব চানাচুর মনে হয়, খুব মুখরোচক, ওকে ফাইন, মানে সেলিব্রিটি ফেস যেগুলা, মানে মনে হয় যে ওকে কি সুন্দর জুতা, কি সুন্দর ভাত, মানে কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাড়ি, এগুলো আপেক্ষিক ব্যাপার। আলটিমেটলি দুনিয়া কাজ দেখে। রাসূলের উট ছিল, রাসূল কোন উঠে গেছেন, কীভাবে গেছেন, বাড়ি কেমন ছিল, এটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু রাসূলের সিরাত, কীভাবে কথা বলছেন, কীভাবে শিখাইছেন, তার সৌবাত কী ছিল, এই জিনিসগুলো মানুষকে বাঁচায় রাখে। তো আব্বু এগুলো শিখাইছেন, আমাদের পরিবার এগুলো শিখাইছে যে তোমার শিক্ষা তোমার কাজ, তুমি কি চাও, কীভাবে চাও, কেন চাও, এই জিনিসগুলো ক্লিয়ার করে তুমি কাজ করো। এবং আমরা ওইটাই ট্রাই করি। এখানে একটা ইন্টারেস্টিং আমার পরিবারের একটা গল্প আছে। আমাদের পরিবার থাকে না আপস অ্যান্ড ডাউন আর কি। তো একটা টাইমে আমাদের পরিবারে খুব আর্থিক অসচ্ছলতা এরকম একটা টার্ম ছিল। তো ওই টাইমে আমাদের পরিবার, মানে আমাদের বাড়ি এখনও খুব বেশি ফার্নিচার নাই। মানে আমার ঘরে যদি আমি বলি, একটা খাট, একটা ওয়ার্ড্রপ, একটা আয়না, এ হচ্ছে আমার, মানে আমার জীবন। আমি ঘুমাই, আমার জামা কাপড় রাখার একটা জায়গা, আর আমি যখন ঘর থেকে বেরোই ঠিকঠাক আছে কিনা একটা আয়না, এ হচ্ছে আমার আসবাবপত্র। আমার ঘরে এসি, মানে এসি তো পরের জিনিস, মানে স্বাভাবিক জীবনযাপন। আব্বুরও সেম, আব্বুর ঘরে একটা তার পড়ার টেবিল, তার একটা বুকসেলফ, তার খাট, তার একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে আমাদের জীবন, খুব বেশি আসবাব। তো ওই আত্মীয় স্বজন আম্মু বলতো যে আমাদের ঘরে তো এই নাই, একটু টানাটানি, একটু ফার্নিচার, এটা একটা সেটা থাকে না, অনেক শখ। তো আব্বু তখন, আম্মু আমার এই গল্প বলছে, আব্বু তখন একটা কথা বলতো যে তোমার ঘরের ফার্নিচার হচ্ছে তোমার সন্তানরা। এক্স্যাক্টলি, তোমার ঘরের ফার্নিচার তোমার সন্তানরা, তুমি তাদেরকে যত্ন করো, তারাই তোমার ঘর সাজাবে। আলটিমেটলি এই জিনিসটা আমাদের শিক্ষা যে আমার কাজ হোক মানে সুন্দর, এটাই আমার পরিচয়, এটাই আমার বাবার জন্য সম্মান। আচ্ছা, তুমি কি তোমার বাবার যে আসনে নির্বাচন করছে সেই আসনে কখনো নির্বাচন করো? না, আমি এখনো অনেক ছোট, আমি কাঁচাল মানুষ, এখন এত কিছু চিন্তা করি নাই। তবে মানে না, তোমাকে প্রায় দেখা যায় যে তুমি খুলনা 5 সাজাতে যাও। সাজাতে চাই মানে আব্বুর তো বয়স হয়ে গেছেন, তো আব্বুরে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি। আলটিমেটলি সেই তো ওই জায়গার ওনার, সে যদি এমপি হয় এবং ছিল সে এমপি, আশা করি এবারও সে নির্বাচিত হবে। আব্বুর অনেক বড় ভালোবাসা ওই এলাকায় জুড়ে আছে। তো তার জায়গা থেকে আমাদের তো দায়িত্ব, তার সন্তান হিসেবে আমাদেরও দায়িত্ব খুলনা 5কে কীভাবে সাজাইতে পারি। আমরা 2 ভাই, তো বোনরা তো আর এই কাজগুলো খুব বেশি করতে পারবে না। তো আমাদের 2 ভাইয়েরও চিন্তা যে আমরা কীভাবে খুলনা 5কে বাংলাদেশের একটা মডেলে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা মানুষের দারিদ্রতা, শিক্ষার মান নিশ্চিত, চিকিৎসা নিশ্চিত। আমাদের এখানে হিন্দু মুসলিম একটা বড় অংশ, প্রায় 30% মতো হিন্দু আছে। তো তাদের নিরাপত্তা, এই ব্যাপারগুলো আমাদের কনসার্নের ব্যাপার। আচ্ছা, মানে উনি যখন এর আগে নির্বাচিত হয়েছিলেন তখনও তো এরকম 30% হিন্দু ছিল? তখন একটু কম ছিল, কিন্তু এখন একটু বেশি। তখন হয়তো 23-25 এরকম ছিল। বাট এত হিউজ নাম্বার অফ পিপল যারা হচ্ছে হিন্দু, এদের মধ্যেও আপনার বাবা, মানে তোমার বাবা কিভাবে নির্বাচিত হলো? আব্বুর ব্যক্তিগত অর্জন, মানে তার, আমি যেটা বললাম যে আব্বু আমাদের যেখানে শিখায়, এটা তো তার শিক্ষা, এই জন্য আমরা এই জিনিসটা পাইছি। তো তার ওই সহজ সরল জীবন। আমার দাদু একজন কৃষক মানুষ ছিল। মানে এমন হয়েছে যে আমার আব্বু, দাদু সবজি নিয়ে আসছে, আমার আব্বু ওগুলো বাজারে বিক্রি করে এরপরে সে ওই টাকা দিয়ে কলেজে গেছে। এরকম অনেক গল্প আছে যাকে, এগুলো আপেক্ষিক। তো আমাদের ওই সহজ জীবনযাপন, তো যার কারণে এই সহজ সরল ব্যাপারটা, এই মানুষের সাথে মেশার ব্যাপারটা, এটা আব্বুরে অনেক দূর আগায় নিয়ে গেছে। এবং সে গণমানুষের নেতা বলেই এলাকায় পরিচিত, জনতার নেতা, গণমানুষের নেতা, মানুষের কথা শুনতে পারে সে। তো এবং তার মানে কাজ করার কারণে তার অনেস্টি, তার সততা, সে যখন এমপি ছিল প্রায় 350 কোটি টাকার কাজ সে করছে এবং ওই টার্মে 2001 থেকে 2006 সাল পর্যন্ত চিন্তা করা যায়। ওই সময় সে 350 কোটি টাকার উন্নয়নের কাজ করছে এবং একটা টাকা এদিক ওদিক হওয়ার কোনো ই নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত আমাদের কাছে যে বুকলেট আছে, যে প্রত্যেকটা বাজেট হওয়ার পরে কোন বাজেট কত টাকা আসছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা আছে, সব কিছুর ইন ডিটেল আমাদের কাছে এখন পর্যন্ত আছে। পুরো 350 কোটি টাকার এক পয়সার হিসাব এখন পর্যন্ত আছে।
এটা তার অনেস্টি, এবং এটার জন্য সে আজকে এত বড় দোয়া তার পায় এবং এলাকায় এত বড় জনপ্রিয়তা তার। এবং বলা হয় যে ওই খুলনা 5-এ এখন পর্যন্ত মানে আব্বুর কাজের মান আর এক্সিস্টেন্স অনেকগুলো ওই যারা এমপি ছিল ওই আসনে তাদের সবাইটা মিলাইলেও আব্বুর মতো হবে না, এত কাজ সে করছে উন্নয়নে। মানে জাস্ট একটা টার্মের 5 বছরে সে যা কাজ করছে গোটা টার্মের স্বাধীনতার পর থেকে মিলালেও এত কাজ হবে না। এই রাস্তা, এই কালভার্ট, মানে মানুষের সমস্যাটাকে না সে তার মানে নিজের সমস্যা বলে মনে করে। আমাদের ওই জায়গায় এখন জলাবদ্ধতার একটা বড় সমস্যা, ওই জায়গাটাতে অনেকগুলো বিল, আমাদের প্রায় 50-60টা বিল ওই জায়গাটাতে। তো ওই বিলে মানে এখন অনেক পানি হওয়ার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। এখন সে এমপি না, তার কোনো ঠেকাও নাই, কিন্তু মানুষের কাজ সে যখন যায়, সে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষ তারা বলে, তার কষ্ট লাগে। মানে উঠানের মধ্যে পানি, আপনি যে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাবেন পানি, সে এসে মন্দিরের সাথে কথা বলে উপদেষ্টাদের সাথে সেগুলো কীভাবে শেষ করা যায় তার কনসার্ন এখন এগুলো। সে যখনই সুযোগ পেয়ে এলাকার মানুষের কাছে চলে যায় এবং মানুষের জন্য কাজ করতে সে কোনোদিন একটা পয়সা কারো কাছ থেকে কে বলতে পারবে না যে আমার একটা পয়সা সে নিছে, গরম পরে একটা কাজ করছে আমার কাছ থেকে কোনো বিনিময় নেয়, সে পুরোটা আল্লাহর জন্য করে এবং এর বিনিময়ে আল্লাহ তার এত সম্মান, এত ভালোবাসা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই। আচ্ছা, তোমার একটা স্লোগান এই মুহূর্তে খুব আলোচিত হয়েছে ডাকসু নির্বাচনের সময়, আমরা দেখেছি তুমি সেখানে হিজাব হিজাব বলে যে স্লোগানটা দিচ্ছিলে, এবং এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া, বিশেষ করে আমাদের হিন্দু ভয়েস সহ বেশ কিছু পার্শ্ববর্তী দেশের মিডিয়া এটাকে একটু নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে। আসলে তোমরা সেই মুহূর্তে হিজাব হিজাব বলে কি প্রতিষ্ঠা করতে চাইছো, বাধ্যতামূলক করতে চাইছো? না, আমরা মোটেই হিজাব বাধ্যতামূলক করতে চাই না এবং এটা আমরা কখনোই করবো না, আমাদের ইচ্ছাও না, এটা শিক্ষাও না। আমাদের ওই সময় ফ্যাক্টটা ছিল হচ্ছে বেসিক্যালি তামান্না আপুর ব্যাপারে। তো তামান্না আপু যখন নির্বাচিত হন, তো এর আগে আপনার একটা ঘটনা মনে আছে কিনা যে চারুকলায় আমাদের একটা প্লে কার্ড ছিল আর কি, ফেস্টুন, তো সেই জায়গাটাতে তামান্না আপুর ছবিটাকে বিকৃত করা হয় শিং দিয়ে মূর্তি। তো এটা তো সবার খুব আঘাত করছে যে এটা কেন হইলো, মহিলা মানে ওইটা কি আসলে হিজাবের বিপক্ষেই তাদের এই স্ট্যান্ডটা ছিল হিজাবফিবের ব্যাপারে, এছাড়া তো অন্য কোনো অপশনস নাই। তো আমরা তখন ওই জায়গাটাতেই আমাদের খুব ইমোশনাল টাচ ব্যাপার যে একটা মেয়েকে এইভাবে কেন উপস্থাপন করা হইলো, তো তার প্রতি আমাদের একটা সিম্পাথাইজ কাজ করছিল। এবং এটা আমার প্রতি না, মানে এটা যদি আপনি ভোটের রেশিও দেখেন এটা আপনি বুঝতে পারবেন, সর্বোচ্চ সংখ্যক সদস্যের ভোট পেয়ে সে নির্বাচিত, তাও না তো সর্বোচ্চ সংখ্যক মানে আমি একা সালমান, ওখানে আরও 11-12 হাজার মানুষ তারে ভোট দিছে, 10,000 উপরে 10,000-এর ভোট। তো এই 10,000 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারে ভোট দিছে, তার মানে ওই সিম্প্যাথাইজটা সবার প্রতি কাজ করছে, বিশেষ করে তামান্নাপুর ব্যাপারে। তো যখন তার ঘোষণা চলে আসছে তখন আমাদের সবার ইমোশনাল ওই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে। এখানে হিজাব হিজাব সবাই পুরা হল জুড়ে ওই হিজাবফিয়াব যে ব্যাপারটা, মানে ইসলামে হিজাব পড়া না পড়া বা মানে ওই শরীর মানে 15-16 বছরের যে ব্যাপারটা ছিল, ওটা একটা প্রতিবাদের জায়গায় আমরা হিজাব নিয়ে আসছি, স্পেশালি তামান্নাপুর ব্যাপারটাতে। আচ্ছা, তামান্নার বিজয়ের মধ্য দিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাবোফোবিয়া যেটা ছিল এটা কি আসলে কমবে বলে মনে করতেছো? কমবে বলে মনে করতেছি, কমা উচিত। মানে আমি উচিত মানে এখানে কেন বলতেছি, মানে আমার মতোই তো আরেক আমার ভাই স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির এবং সবাই খুব ম্যাচিউর, তো এখনও পর্যন্ত যদি ওই ফোবিয়াটা কাজ করে তো এটা বাংলাদেশের জন্য আলটিমেটলি খারাপ জিনিস। যে যদি আমরা এই গণ অভ্যুত্থানের পরে এসে ওই স্বাধীনতা এই অ্যাটমসফিয়ারটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে না তুলতে পারি, এটা বাংলাদেশে আসবে না। তো এটা উচিত, আমার বন্ধু যারা তারাই তো। তো ওই জায়গাটা আমরা আশা করি যে এই জিনিসগুলো শেষ হোক, আমাদের আর হিজাব হিজাব স্লোগান না দেওয়া লাগুক। আচ্ছা, আমরা সবার জন্য কাজ করি। আচ্ছা, একটু তোমার ব্যক্তি জীবনে আসি। তোমার বাসায় তোমার কি নামে ডাকে? সালমান। সালমান। ফেসবুকে তোমার নাম দেখা গেল সাল্লু। এটা হচ্ছে যে আমার এই বন্ধুরা মজা করে নিকনেম। আচ্ছা, এবং সেখানে তুমি নিজেকে পছন্দ করার একটা ডিগলার সেখানে দিয়ে রেখেছো, আই লাভ মাই সেলফ। এটা তো স্বাভাবিক, মানে আমি আমার ভালো না বাসলে আমার কেউ ভালোবাসবে না। আমি আমার যখন ভালোবাসবো তখন আমার কাজের প্রতি আমার যত্ন তৈরি হবে। আচ্ছা, আমি আমার প্রতি জাস্টিস করতে চাই, এই জায়গাটা থেকে আমার প্রতি আমার ভালোবাসা। তো আপনি যে জিনিসটাকে ভালোবাসেন তার প্রতি আপনি সবসময় সুবিচার করতে চাইবেন। আপনি আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর প্রতি আপনি কোনো অবিচার করতে পারবেন না। আচ্ছা, এই জায়গাটা আমার, যে আমি আমারে ভালোবাসবো, আমার কাজকে ভালোবাসবো, তখন আমি যদি কোনো ভুলও করি আমার ওই শিক্ষাটা থাকবে, আমার ওই রিগ্রেট ফিলটা কাজ করবে, আমি দমে যাব না। আচ্ছা, তুমি তো মিল্লাতেও পড়ছো, বাট তোমার ফেসবুকে তুমি যে মিল্লাতে পড়ছো তার কোনো উল্লেখ নাই। হ্যাঁ, কারণ এটার কারণ হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার এখন এডিট করতে পারবো, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন মিল্লাত নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাইতো না। আচ্ছা, 22 সালে মিল্লাত থেকে আসছি, এটা বললে মনে হইতো যে আমি শিবির থেকে আসছি, তখন অ্যাটমসফিয়ারটা ছিল না। তো যার কারণে বাধ্য হয়ে আমার এর আগের টাইমলাইনে মিল্লাত ছিল। আচ্ছা, আমি ভর্তি হওয়ার আগ পর্যন্ত মিল্লাতে আমি যে পড়তেছি এটা ছিল আমার
আমার ফেসবুক 17 সাল থেকে 17 সালে ওপেন করা, 13 সালে ওপেন করা আমার ফেসবুক। তো 16 থেকে 22 পর্যন্ত আমার ফেসবুকে তামিল মিল্লাতের আইডেন্টিফিকেশন ছিল যে আমি মিল্লাতে পড়তেছি। তো ভার্সিটি অ্যাডমিশন হওয়ার পরে তখন আমি ওই জিনিসটা ডিলিট করতে বাধ্য হয়েছি যে এখানে যদি আমি মিল্লাত নিয়ে আসি তাহলে আমি। বাট গত 1 বছরও সেটাকে চেঞ্জ করো নাই কেন? চেঞ্জ করা হয় নাই, মানে মাথায় আসে নাই। ওকে, ঠিক আছে সালমান, অনেক বিষয় জানলাম, তোমার ব্যক্তি জীবন, তোমার ফ্যামিলি, তোমার যে ব্যান্ড কাসিদা এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সঙ্গীত বিভাগে পড়ছো, এবং আগামী দিনে একটু কি আগামী দিনের পরিকল্পনার কথা শেয়ার করবা যে আসলে আগামী দিনে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? নিজেকে কোথায় দেখতে চাই এটা আমার কাছে মুখ্য না, কিন্তু আমি চাই যে বাংলাদেশের সংস্কৃতিটা সবার জন্য হোক। আমরা সমস্ত ব্যারিয়ার ভেঙে ফেলি, সবাই আমার গান গাক, সবাই আমার পোশাক পরুক, সবাই সবার মন মতো কাজ করুক। তো তুমি অমুক বলে এই কাজ করতে পারবা না, তুমি তমুক বলে এই কাজ করতে পারবা না, এই ব্যারিয়ারগুলো না থাকুক। কারণ এতে করে হয় কি, কাজের প্রতি যত্নশীল কমে যায়। মানে আমি আমার কিছু জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখছি যে আমি কোরআনের হিফজ, আমার অনেক বলছে তুমি হাফেজ হয়ে কেন মিউজিকে পড়তেছো। তো এটা আমার একটা অর্জন, আল্লাহ আমার একটা ব্লেসিং দিছে কোরআন হিফজ করার, এটা আমার একটা অর্জন। তো আমার কাছে এই অর্জনের সাথে আমি, মানে একটা ছেলে হাফেজ যদি মেডিকেল পড়তে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, তাহলে আমি কেন মিউজিক করতে পারবো না? আচ্ছা, তো এই জায়গাগুলো কিছু ব্যারিয়ার আমার মধ্যে আছে, মানে আমাদের মধ্যে আছে। এই জায়গাগুলো না থাকুক, সবাই কাজ করুক সবার মতো, কেউ কারো কাজে ইন্টারফেয়ার না করুক। প্রিন্সিপালসগুলো তো আমরা সবাই জানি। আচ্ছা, তো আমাদের বড় ভাই যারা, আমাদের আকবর যারা, রাহবার যারা, তারা আমাদেরকে শেখাক, এবং সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকুক, পিছনে না লাগুক। তুমি এই কেন করতেছো, তুমি সেই কেন করতেছো, এটা থেকে বড় জিনিস আমি কি করতেছি। সবাই যদি সবাই কোশ্চেন করে যে কেন, কি করতেছো, এই জিনিসটা মেনটেন করা জরুরি। আর আমি আরেকটা জিনিস আমার অডিয়েন্সদের বলতে চাই, আমার ব্যক্তিগত অডিয়েন্স যারা, আমি তো গত 1.5-2 বছর ধরে মানে মেইন স্ট্রিমে কাজ করার সুযোগ পাইছি এবং করতেছি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তো আমি চাইবো যে এদের দিয়েই বাংলাদেশের একটা কালচারাল চেঞ্জেস আসুক, যারা বাঙালি মুসলিম সংস্কৃতিকে ডেভেলপ করতে চায়, বাঙালির এক্সিস্টেন্স কালচারটাকে ডেভেলপ করতে চায়। তো এটার জন্য 3টা জিনিস প্রয়োজন। আচ্ছা, একটা হচ্ছে ডেডিকেশন, প্রসেস এবং ইখলাস। এই 3টা জিনিস প্রত্যেকটা কাজে থাকা দরকার। আমি যেই কাজ করবো তার প্রতি আমার ত্যাগ আছে কিনা, ডেডিকেশন আছে কিনা, আমার কষ্ট আছে কিনা, এবং আমি যেইভাবে করতে চাই প্রসেসটা আমার ক্লিয়ার থাকা উচিত। যোগে ফ্যান এই কাজটা এইভাবে করো। আরেকটা হচ্ছে আমি কেন করতে চাই, এই ইখলাসটা থাকা উচিত আল্লাহর সাথে। আমি তোমার জন্য করতে চাই, আমি মানুষের জন্য করতে চাই। এই 3টা কাজ থাকলে তখন এটার একটা ফিডব্যাক আউটকাম আসবে। সেটা 2 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 2000 বছর পরে হোক, এক্স্যাক্টলি এটা ফিডব্যাক আসবে। কেন ধরেন মুক্তির মন্দির শোভানো তলে গানটা কত বছর আগের, অলমোস্ট 100 বছর আগের, তো ব্লাস্ট করছে 24-এর অভ্যুত্থানে এসে। সুতরাং কাজ যদি ওই 3টা জিনিস থাকে না, কাজ ব্লাস্ট করবে। 100 বছর পরে হলে কখন কারে দিয়ে কোন কাজ কখন নোট করবে, এই জিনিসটা থাকে না। তো আমরা এই যে রক্ষা কবচ গানটা করলাম, তো ওই সময়টা মনে হবে যে ঠিক আছে ভাই, এটা আমার জন্য করা। তো এই জায়গাগুলোরে ক্লারিফাই করা উচিত। মানে গতানুগতিক কাজের বাইরে আমার এই জিনিসগুলো ক্লিয়ার থাকা উচিত প্রত্যেকটা মানুষের, যারা বিশেষ করে ইসলামীকে ধারণ করতে চায় বা ইসলামের ইডিওলজি বেস কাজ করতে চায়, তাদের এই জিনিসটা থাকা উচিত। আমার ডেডিকেশনটা আছে কিনা কাজের প্রতি, নাহলে যত্ন থাকবে না। ডেডিকেশনটা যত্ন তৈরি করে, আর প্রসেসটা আপনার কাজের প্রতি জাস্টিফিকেশন তৈরি করে, যে আমি ফাঁকি দিচ্ছি কিনা, আমি না শিখে কাজ করতেছি কিনা, আমি কত ঠিক শিখে করতেছি, আমি প্রক্সি দিতেছি কিনা কাজের মধ্যে, প্রসেসটা মেনটেন করা উচিত। এর সাথে আমি কেন করতেছি, তখন ওই কাজের প্রতি আল্লাহর রহমতটা তৈরি হয়, মানুষের প্রতি ওই সৌবাতটা চলে আসে। ওকে ফাইন, তুমি এতটুকু করছো, বাকিটা তোমার আমি দিলাম, যাও, তোমার আমি এই কারণে অ্যাপয়েন্টেড করা, যা তোমার দেওয়া হইলো। এই 3টা জিনিস মিলাইলে তখন কাজের একটা আউটকাম চলে আসে। আমি আশা করবো সবাই এই কাজটা করুক, 3টা জিনিস মেনটেন করে কাজ করুক, বাংলাদেশ উইল চেঞ্জ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালমান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছো এই মুহূর্তে, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো এপিসোডে তোমার সাথে আবার আমরা দেখা করবো, ইনশাআল্লাহ রাখবো ইনশাআল্লাহ।
দর্শক এতক্ষণ শুনছিলেন আহমদ আতাউল্লাহ সালমান, যিনি কাসিদা ব্যান্ডের লিড ভোকালিস্ট, এবং এই মুহূর্তে তিনি ব্যাপক আলোচিত ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে তার যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিকে কেন্দ্র করে, এবং ইনফ্যাক্ট তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি যেমনটি বলছিলেন যে তিনি আসলে তার নিজের কাজের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকতে চান, এবং তার সত্য এবং সুন্দরের পক্ষে তিনি এমন এমন কিছু কাজ উপস্থাপন করতে চান, এমন এমন কিছু কাজ রেখে যেতে চান যে কাজগুলো তাকে 200 বছর 2000 বছর পর্যন্ত, ইনফ্যাক্ট কিয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবে। আমরাও সে দোয়া করি তার সত্য এবং সুন্দরের পক্ষে, স্রষ্টা এবং সৃষ্টির পক্ষে তিনি যে কাজগুলো করছেন, দেশ এবং দশের পক্ষে তিনি যে লড়ে যাচ্ছেন, তার এই লড়াই, তার এই কাজ তাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক। আমাদের পুরো অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের অন্যান্য আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।